ওই শুনছেন? আপনাদের কি বলতেছি, আপনাদের এই প্রিয় চ্যানেল থেকে আমি সাব্বির। আপনাদের এই প্রিয় চ্যানেলের এক একটা রহস্যময় মাফিয়া গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এগুলো সিজন 1 আগে আপলোড করা হয়েছে, আর এখন সিজন 1 আর সিজন 2 একসাথে আপলোড করা হলো। যারা যারা সিজন 1টা শুনেন নাই তারা সবটা শুনে যাবেন, আর যারা যারা সিজন 1টা শুনছেন নিচে টাইম মেনশন করে দেওয়া থাকবে, একটু কাট করে শুনে নেবেন। থ্যাংক ইউ। আজ আমার কলেজের প্রথম দিন, তাই কিছু না ভেবে তাড়াতাড়ি কলেজে যাচ্ছে। তেমন ভালো কাপড়ও নেই, যেটা আমার চোখে সবচেয়ে ভালো মনে হয় সেই কাপড়গুলো পরলাম। রিক্সা নিয়ে কলেজে নামলাম, তারপর 10 টাকা ভাড়া দিয়ে কলেজে ঢুকতে যাব। এই ছেলে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? দেখতেছেন তো কলেজে যাচ্ছে। কি কলেজে যাচ্ছ? যাও, এখানে কি করো? তাহলে সরেন, ভেতরে যাই। ভেতরে যাই মানে? তুমি জানো এই কলেজে শুধুমাত্র বড় লোকের ছেলে মেয়েরা পড়তে পারে? তুমি এখানে ঢুকবে কেন? তোমার কাপড় দেখে মনে হয় না 3 বেলা ঠিক মতো খেতে পারো। আসছে আবার এই কলেজে। যাও, যত সব। অযথা বকবেন না তো, আমি এই কলেজেই পড়ি। সরে দাঁড়ান, দেরি হয়ে যাচ্ছে। না না, তোমাকে আর কিছু বলার আগে প্রিন্সিপাল স্যার দারোয়ানকে ডাক দিল। দারোয়ান সেদিকে চলে গেল। আমি এই সুযোগে ভেতরে ঢুকে গেলাম। সামনে গিয়ে দেখলাম 2টা ছেলেকে কান ধরে দাঁড় করিয়ে রাখছে, তাও আবার একদল মেয়ে। কাহিনীটা খুব ভালো করে বুঝলাম। র্যাগিং চলতেছে, তাই আমি সেই দিকে না গিয়ে অন্যদিকে চড়ে হাঁটা ধরলাম। আমার ক্লাসরুম কোনটা হবে তাও জানি না, কারো থেকে জিজ্ঞেস করব তাও বুঝতেছি না। এদিক ওদিক তাকাচ্ছি আর সামনে হাঁটতেছি। হঠাৎ কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে। চেহারাটা দেখা যাচ্ছে না। আমার সাথে এই মেয়েটা ধাক্কা খেয়েছে মনে হয়, তাই হাত বাড়িয়ে দিলাম মেয়েটা যাতে মাটি থেকে উঠতে পারে। মেয়েটা মাথা তুলে আমার দিকে তাকাতেই মনে হলো আমার পুরো পৃথিবীটা ঘুরে উঠল। মনে হয় এই প্রথম কোনো পরী আকাশ থেকে নেমে আসছে। কিন্তু মেয়েটা ছেলেদের মতো করে পোশাক পরছে কেন? আমার হাত এখনো বাড়িয়ে আছি, কিন্তু মেয়েটা আমার হাত ধরে না উঠে নিজে নিজে উঠে গেল। ওই শালা, চোখে দেখিস না? খালি মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়, তাই না? হুম হুম। সরি, আমি দেখিনি। আর ধাক্কা আপনি মারছেন, আমি না। ওকে। কি? আমার মুখের ওপর কথা? আমাকে ধাক্কা মেরে আবার আমার উপরে দোষ দিচ্ছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমাদের কথা হচ্ছে দেখে কান ধরে দাঁড় করিয়ে রাখা মেয়েগুলো আসলো। তাদের মধ্যে একজন বলে উঠল, কি হয়েছে মারিয়া এখানে? আমি বুঝলাম যার সাথে ধাক্কা খাইছি তার নাম মারিয়া। দেখ, এই শালা আমাকে ধাক্কা দিয়ে বলছে আমি তাকে ধাক্কা মারছি। এখন একে কি করব বল নিশা? তুই শুধু একবার বল, একে কি করব, বাকিটা আমি দেখব। দেখে তো মনে হয় কোনো বন থেকে উঠে আসছে। ফাক, থু। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। দেখ, শার্টটা কেমন, মনে হচ্ছে কোনো চায়ের দোকানের ছেলে পড়েছে। দেখেন, আপনারা যথারীতি আমাকে অপমান করছেন। তোর মুখে দেখছি অনেক বুলি ফুটেছে। এই মার, ভিখারির বাচ্চাকে মার না। মারিয়ার বলতে না বলতেই সবাই আমাকে মারতে লাগলো। এক পর্যায়ে তারা আমাকে মেরে রক্তাক্ত করে ফেললো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না, প্লিজ। তারপর তারা মার থামালো। তুই এই কলেজে কি করিস? আমি এই কলেজে ভর্তি হয়েছি। কি? এই কলেজে? জানি না কোথা থেকে কোন ভিখারি এই কলেজে পড়তে আসে। কোন ইয়ারে পড়িস? জি, 2য় ইয়ারে। মানে আমাদের সাথে? আমি হলাম এদের লিডার, মানে এই কলেজের বাবা। আমার সাথে লাগতে আসলে না তুই শেষ। আমাদের আসতে যেতে সালাম দিবি, আর আমরা যা বলবো তাই করবি। মনে থাকবে তো? জি, মনে থাকবে। যা এখন সামনে থেকে। আমি চলে আসলাম একটু সাইডে। আমি মার খাচ্ছিলাম আর সবাই দাঁড়িয়ে দেখছিল। কেউ কিছু বলেনি, আজ গরিব বলে এমনটা করলো। আমি একজনকে বললাম, ভাই 2য় বর্ষের ক্লাসরুম কোনটা? ছেলেটা বলল, তুমিও কি 2য় বর্ষে পড়ো? হুম।
আমিও দ্বিতীয় বর্ষে পড়ি। আমি শিকদার, তুমি? আমি রবিউল হাসান। তাহলে তো আমরা ফ্রেন্ডস। আমার মতো খ্যাতির সাথে ফ্রেন্ডশিপ? আরে বন্ধুত্ব ধনী গরিব দেখে হয় না, চলো ক্লাসে যাই। যদি আমরা ফ্রেন্ড তাহলে তুমি করে বলা যাবে না, তুই করে বলতে হবে। ওকে, তুই করে বলবো, চল। তারপর আমি আর আমার ফ্রেন্ড শিকদার কলেজের রুমে ঢুকলাম। আমরা পেছনের দিকের একটা সিটে গিয়ে বসলাম। তখনই কেউ একজন আমাদের সামনে এসে বলল, হাই, আমি সাগর, এই ক্লাসে পড়ি। তোমাকে কখনো দেখলাম না, তুমি নতুন নাকি? আমি এই কলেজে নতুন, ট্রান্সফার হয়ে আসছে। হেই শিকদার, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তা তোমাকে দেখলাম মারিয়া আর তার গ্যাং মারতেছে। আমি জানি না তারা কেন এমন করলো আমার সাথে। দেখলাম মারিয়া ইচ্ছে করে তোমাকে ধাক্কা মারছে আর দোষ দিছে তোমার উপর। শেষে মারটা তোমাকে খেতে হলো। গরিব বলে এমন করলো? এসব চিন্তা করো না, শুধু মনে রেখো মারিয়া হলো তাদের গ্যাংয়ের লিডার। পুরো কলেজ তার কথা চলে, কেউ তার সাথে বাজি নিলে তাকে মারিয়া মেরে ফেলে। কি স্যাররা কিছু বলে না? না, কি বা বলবে, মারিয়া হলো সাকিব ভাইয়ের বোন, যে এই শহরের মাফিয়া। পুলিশও কিছু করতে পারে না। কি মাফিয়া? নাম করা মাফিয়া। ও, আমার কোনো ক্ষতি করবে না তো? মারিয়া কখন কি করে কেউ বোঝে না, তাই সাবধানে থাকা ভালো। ওকে। আচ্ছা, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, হতে পারি। আমি তো খ্যাত, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে তুমি? আরে বন্ধুত্ব এসব চলে না, বন্ধুত্বই হয়। ওকে। তাহলে আজ থেকে আমরা 3 জন ফ্রেন্ড। বাট তুই করে বলবো। ওকে। তারপর আমি সাগর শিকদার 3 জন এক সিটে বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো, সবাই দাঁড়ালাম। স্যার সবাইকে বসতে বলে আমাকে দাঁড় করালো। তোমার নাম কি? জি স্যার, রবিউল হাসান। বাসা কোথায়? দেখো তো, মনে হয় কোনো বস্তিতে। জি স্যার, পাশের বস্তিতে থাকে। তুমি এই কলেজে কিভাবে ভর্তি হলে? এটা বাংলাদেশের নাম্বার 1 কলেজ। তুমি কিভাবে ভর্তি হলে? জি স্যার, না মানে তখনই মারিয়া তার গ্যাং নিয়ে ক্লাসে আসলো। স্যারের অনুমতি ছাড়া ক্লাসে ঢুকে গেল আর সামনের সিটে গিয়ে বসলো। স্যার আমাকে বসতে বলল, আমিও আর কিছু না বলে বসে গেলাম। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। তখনই প্রিন্সিপাল স্যার আসলো। সবার ক্লাস কেমন চলতেছে? ভালো স্যার। আচ্ছা, যে জন্য আসলাম তাই বলি, ওখানে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে, সে কই? তখনই আমি দাঁড়ালাম। সবাই ওকে চিনে রাখো, আমাদের নতুন বন্ধু। যদিও সবার মতো বড় লোক না, কিন্তু ওর মনটা অনেক বড়। যাই হোক, তোমার নামটা কি? স্যার, আমার নাম রবিউল হাসান। ওকে, সবাই রবিউল হাসানকে বন্ধু বানিয়ে নিবে। আর হ্যাঁ, বেশি ভাব ওর সাথে দেখাতে যেও না, বিশেষ করে মারিয়া, তোমাকে বলছি। আসি। স্যার এই বলে চলে গেল। আর এদিকে স্যারের শেষ কথাটাই মারিয়ার রেগে আগুন। প্রিন্সিপাল যাওয়ার সাথে সাথে মারিয়া দাঁড়িয়ে গেল আর স্যারকে বলল, স্যার, ভালো লাগছে না আজকে, আপনি আজ আসতে পারেন। ওকে, আসলাম তাহলে। মারিয়াকে সবাই ভয় পায়, তাই স্যারও কিছু বলতে পারলো না। স্যার চলে গেল। স্যার যাওয়ার পর মারিয়া সোজা আমার কাছে আসলো, এসে বলল, কে রে তুই? আজ প্রথম প্রিন্সিপালের বাচ্চা আমাকে সামনাসামনি এমন কথা বলল, তাও তোর মতো একটা বস্তির ছেলের জন্য। তুই প্রিন্সিপালের কি? আমি কিছু না। কি কিছু না? ঠিক করে বল। দেখো মারিয়া, তুমি এভাবে সবার সাথে খারাপ আচরণ করতে পারো না। কি পাও এসব করে? সাথে সাথে মারিয়া সাগরকে চর মেরে দিল আর বলল, কি করব না তা কি তোর থেকে শিখতে হবে? তোর সাথে কথা বলেছি আমি। সরি, ভুল হয়ে গেছে। আর যদি ভুল হয় না, তাহলে সোজা উপরে পাঠিয়ে দিব, মনে রাখিস। মনে থাকবে। বল, কে তুই? রবিউল হাসান। তোর জন্য কেন প্রিন্সিপাল আমাকে এমন করে বলল? স্যার আমাকে আগে থেকে চেনে, তাই বলল। সত্যি তো? সত্যি। ঠিক আছে, আমি যখন যা বলবো করবি, নয়তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। জি করব। মনে থাকে যেন। তারপর মারিয়া নিজের সিটে চলে গেল। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার আবারও আসলো। মারিয়া, তোমার সমস্যা কি? কেন এমন করছো? কই কোনো সমস্যা না তো। তাহলে ক্লাস করাতে দিচ্ছ না কেন? আর স্টুডেন্টের সাথে খারাপ আচরণ করছো কেন? আব্বে স্যার,
এটা আমার পাওয়ার। মাত্র বোঝাচ্ছিলাম আমি চাইলে সব পারি। যদি এই পাওয়ার না থাকে তখন কি করবা? পাওয়ার থাকবে না ক্ষয় কি? দেখো মা, আমি তোমাকে বলতে চাই, তুমি যা করছো ভালো করতো না। একটু মেয়েদের মতো তো চলতে পারো। কেন মনে হলো আমি মেয়েদের মতো চলি না? ফাট ব্যান্ড কোনো মেয়ে পড়ে না, সাথে তোমার সঙ্গীদেরও এমন বানিয়ে ফেলছো কেন মা? তোমাদের মতো বাচ্চার ট্রাই কার লাইফের মনটা বলবে। যাবেন আপনি এখান থেকে? প্রিন্সিপাল স্যার ভয়ে চলে গেল। কখন মারিয়া কি করে তার হিসাব নাই। পরের ক্লাস মারিয়া ঠিকমতো করলো। তৃতীয় ক্লাসে আবার আমার কাছে আসলো। ওই শোন, বাইরে গিয়ে না আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়। এই সময় তো ক্লাস চলছে, আমার ক্লাস করতে হবে। আপনি যান, আমি ক্লাস করব। সাথে সাথে চর বসিয়ে দিল আমার গালে। আমার কথা না শুনলে ক্লাস করাতে দূরের কথা, কলেজেও আসতে পারবি না। কেন এমন করছেন? এখানে আরো অনেকে আছে, গিয়ে তাদের বলেন আমি পারবো না। মারিয়া আবারও চর মারতে যাবে, তখনই শিকদার মারিয়ার হাত ধরে ফেলল। আমি এনে দিচ্ছি, ওকে ছেড়ে দাও মারিয়া। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? আজ তো তুই শেষ। তোমার কাজটা আমি করব, তাই হাত ধরলাম। তোদের দুইজনের অনেক বলি ফুটেছে তাই না? আজ তোদের অবস্থা এমন করব না যেন আর কেউ আমার চোখে চোখ রেখে কথা বলতে না পারে। তারপর মারিয়া আমাকে আর শিকদারকে কলার ধরে মাঠে নিয়ে গেল। তারপর আমাদের দুইজনকে মাঠে ধাক্কা মেরে ফেলে দিল। এদের দুইজনের এমন অবস্থা করবি যাতে বাবার নামও ভুলে যায়। ওকে, তুই শুধু দেখতে থাক। তারপর তারা হক স্টিক, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প নিয়ে আসলো। তারপর আর কি ইচ্ছে মতো মারলো আমাদের। শিকদার সে কি কান্না যেন ছেড়ে দেয়, কিন্তু কে শোনে কার কথা? সবাই আমাদের ইচ্ছে মতো মারলো, কিন্তু একটা মেয়ে না মেরে সোজা দাঁড়িয়ে আছে। কি হলো সিনথিয়া, তুই মারছিস না কেন? আমার শরীরটা ভালো নেই রে, তাই কিছু ভালো লাগছে না। তাহলে তোর কাজটা আমিই করছি। বলে মারিয়া সিনথিয়ার হাত থেকে স্ট্যাম্পটা নিয়ে নিল। ওই স্ট্যাম্প দিয়ে মারিয়া আমার পায়ে মারলো। সাথে সাথে আমি চিৎকার করে উঠলাম। মারিয়া আমার অপর পায়ে আবারও মারলো। আমি আবারও চিৎকার করে উঠলাম। তারপর মারিয়া ঘাড়ে মারলো, তারপর মাথায়। আমার চোখ বন্ধ হয়ে আসছে, আর কিছু মনে নাই। চোখ খুলতে নিজেকে একই জায়গায় আবিষ্কার করলাম। কি কপাল রে ভাই, কেউ একটু হসপিটালেও নিয়ে গেল না। শিকদার আমার সাথে পড়ে আছে। আমার পায়ে অনেক ব্যথা করছে, তাও শিকদারের কাছে গেলাম, তাকে ডাকলাম, কিন্তু জ্ঞান ফিরল না। আর একটু কষ্ট করে পানি নিয়ে আসলাম। পানি ছিটানোর পর শিকদারের জ্ঞান ফিরল। কলেজে কেউ নেই, শুধু পড়ে আছি আমি আর শিকদার। সাগরকেও দেখতে পাচ্ছি না। কোনোরকম শিকদারকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে হসপিটালে গেলাম। ট্রিটমেন্ট করিয়ে আমরা যার যার বাসায় চলে এলাম। রাতে আমার ভাঙা বস্তিতে বসে আছি আর ভাবতে লাগলাম, আজ যদি আপু আমাকে এই লাইফে নামিয়ে না দিত তাহলে বুঝতামই না গরিবের লাইফটা কতটা কঠিন। সত্যি আপু অনেক কঠিন রে এই লাইফ। যার একটু ক্ষমতা আছে সে অপরকে বিড়াল মনে করে। ধন্যবাদ আপু, তুমি আমাকে বোঝার সুযোগ করে দিয়েছো গরিব লাইফটা। এইসব ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম। আমার কলেজে 2টা বন্ধু, তার থেকে একজন কোথায় চলে গেল, একটু হেল্প করতেও আসলো না। সকালে ঘুম থেকে উঠে গোসল করে কলেজে গেলাম। আবারও দারোয়ানের ঝামেলা, বেটা আবারও ঢুকতে দিতে চাচ্ছে না। পকেট থেকে 20 টাকা বের করে দিয়ে ঢুকে গেলাম। বেটা ঘুষ নিছে। ক্লাস হতে আরও অনেকটা সময় আছে, যদিও শরীর ভালো না, তাও ক্লাস তো করতেই হবে। তাই চলে এলাম, গিয়ে এক পাশে বসলাম। শিকদারের শরীর ভালো না, তাই সে কলেজে আসেনি। দেখি সাগর আসে কিনা। ক্লাস শুরু হতে আরও দেরি, তাই বসে বসে সাগরের অপেক্ষায় আছি। যদি সে আসে তাহলে ভালো, না আসলেও নিচে ক্লাস করব। কিছু সময় পর সাগর আসলো। আমাকে না দেখে অন্যদিকে চলে যাচ্ছিল, তাই আমি ডাক দিলাম। সাগর আমার কাছে আসলো। কাল কোথায় গিয়েছিলে আমাদের এইভাবে রেখে? তাহলে কালকের ঘটনাটা শোন। তোদের যখন টেনে মাঠে নিয়ে আসলো তখন আমার কাছে আমার বোন ফোন দেয়, বলে মায়ের শরীর ভালো না, হসপিটালে নিয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি তবুও একটু পর যাই। আমি অপেক্ষা করছিলাম যখন মারিয়া তোদের ছেড়ে দিবে, তখন তোদের নিয়ে একসাথে যাবো। কিন্তু মারিয়া তোদের মারার পর সবাইকে কি বলছে জানিস? কি বলছে? মারিয়া বলছে যদি তোদের কেউ হসপিটালে নিয়ে যায় বা বাসায় যেতে কেউ সাহায্য করে তাহলে তার লাশ ফেলে দেবে।
বুঝতে পারছিস, মাফিয়ার বোন, কারো সাহস নেই তার কথা অমান্য করার। আমি তখন বাসা চলে যাই, আর তোর নাম্বার না থাকায় ফোন দিতে পারিনি। এখন তোর নাম্বারটা দে। ওকে নে আমার নাম্বার 018747445। ওকে, আমি কল দিচ্ছি, আমার নাম্বারটাও সেভ করে রাখ। সাগর কল দিল, আমি নাম্বারটা সেভ করে রাখলাম। কিছুক্ষণ পর ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই মারিয়ার ডাক। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমিও মারিয়াকে ভয় পেয়ে পেয়ে আসছিলাম। মনে মনে চাচ্ছিলাম যাতে মারিয়ার সাথে দেখা না হয়, কিন্তু দেখা হয়ে গেল। এই চামড়া, এদিকে আয়। আমি না শোনার ভান করে চলে যাচ্ছিলাম, আবার ডাক দিল। এবার না গেলে আবারও মারতে পারে, তাই এবার মারিয়ার কাছে গেলাম। মারিয়ার কাছে যেতেই ঠাস ঠাস করে 2টা চড় দিল আমায়। আমি কিছু বলছি না, গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই বস্তির ছেলে, তোকে না বলেছি আমি ডাকলে আসবি? জি আসলাম তো। আগে কেন আসিস নাই? তোকে কতবার ডাকতে হবে শুনি? আমি প্রথমে বুঝতে পারিনি আপনি কাকে ডাকছেন, পরে যখন বুঝলাম তখন আসছি। না, তুই ইচ্ছে করে প্রথমে আসিস নাই, এখন তোর শাস্তি পেতেই হবে। আমি সত্যিই বুঝতে পারিনি। তা আমি জানি না এখন তোর শাস্তি কি দেওয়া যায়? ও তোরা বল, তার শাস্তি কি দিব? তাদের থেকে সিনথিয়া বলল। আজকে ছেড়ে দে, হয়তো ভুল করেছে। আবার আরেকজন বলে উঠল। না না, ছেড়ে দেওয়া যাবে না। যদি আমরা ছেড়ে দিই তাহলে কলেজের বাকি ছেলে মেয়ে মনে করবে আমরা দুর্বল। শাস্তি তো দিতেই হবে। কি শাস্তি দিবি তাই বল। পেয়েছি একটা। কি? এখন এই ক্ষেতটা আমাদের জন্য ফুচকা নিয়ে আসবে। কিন্তু এখন তোর ক্লাস, দেখ মারিয়া, ওকে ক্লাসগুলো করতে দে, পরে না হয় শাস্তি দিবি। আমি না বুঝলাম না, আমার হয়ে ওর সাফাই কেন গাচ্ছিস? তেমন কিছু না। ওকে, ওই যা এবার ফুসকা নিয়ে আয়। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই সময় আমার ক্লাস করার কথা, কিন্তু এরা যা শুরু করছে জানি না এভাবে বস্তির ছেলে সেজে কতদিন থাকতে পারি। কি হলো, কথা কানে যায় না? যা গিয়ে ফুচকা নিয়ে আয়। এখানে তো ফুচকা আসে না। যদি ফুচকা আনতে চাই তাহলে বাজার যেতে হবে, আর বাজারে গেলে আমার ক্লাস করা হবে না। এত কিছু জানি না, গিয়ে এখন ফুচকা নিয়ে আসবি, ব্যাস। আমার কাছে টাকা নাই। যদিও টাকা আছে, মিথ্যা বললাম। যদি আমাকে ছেড়ে দেয়। অবশ্য সাগর দূর থেকে এইসব দেখছে। আমার সাথে মারিয়ার কাছে সেও আসতে চেয়েছিল, কিন্তু আমি তাকে আসতে বারণ করলাম, তাই দূর থেকে দেখছে। জানতাম তো ক্ষেতের কাছে টাকা থাকবে না। এই নে 500 টাকা, গিয়ে আমাদের সবার জন্য ফুচকা নিয়ে আয়। এখন আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে, এই ক্লাসটা করে আমি ফুচকা নিয়ে আসি। কি রে, আবার মুখে মুখে কথা? আজ তো তোকে মেরেই ফেলবো। না না, আমাকে মারবেন না, আমি যাচ্ছি ফুচকা আনতে। গুড, তাড়াতাড়ি নিয়ে আসবি। আমি কিছু না বলে ফুচকা আনতে বাজারে চলে গেলাম। যাওয়ার সময় কোনো ঝামেলা হয়নি, কিন্তু আসার সময় আটকে গেলাম জ্যামে। আসতে প্রায় 1 ঘন্টা লাগতো। জ্যামের মধ্যে কেউ একজন আমাকে খেয়াল করছে, যেটা আমার অজানা। সে আবার আমাকে ফলো করতে করতে আমার কলেজেও এসে গেছে, যেটা ছিল আমার অগোচরে। আমি কলেজে ফুচকা নিয়ে ঢুকতে যাব, আবারও দারোয়ান বেটা আটকালো। এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর এই বেটার অত্যাচার মাথা গেল গরম হয়ে। দিলাম জায়গা মতো একটা কিক, বেটা মাগো বলে বসে পড়ল। আমি তাড়াতাড়ি মারিয়ার কাছে গেলাম। তাদের একটাই কাজ, সারাদিন ছেলেদের বিরক্ত করা। মারিয়া আর তার দল এক পাশে বসে আছে। আমি ওখানে গিয়ে তাদের ফুচকা দিলাম। তোকে কখন পাঠাইছি আর আসলি এখন? আমি তো দেরি করতে চাইনি, জ্যামে পড়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। মিথ্যে বলবি না একদম আমার সাথে। সত্যি বলছি আমি। আর আসতে দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছিল না, তাই আর একটু বেশি দেরি হলো। কি, তুই বলিসনি তুই আমার কাজে গেছিস? বলছি তো, সে আরও আপনার নাম বলায় আমাকে ঝাড়ি দিচ্ছে। যদিও তেমনটা হয়নি, দারোয়ান বেটা বারবার আমার সাথে ঝামেলা করে, তার হাত থেকে বাঁচতে এই কথা বললাম। কি, এই ব্যাটার এত বড় সাহস আমার নাম শুনে তোকে আরো ঝাড়ি দিচ্ছে? আজ তো তাকে আমি দেখে নিব। আপনার নাম না বললে আমাকে আরও 5 মিনিট আগে আসতে দিত। আপনার নাম বলায় আরও 5 মিনিট দাঁড় করিয়ে রাখলো। ব্যাটাকে শিক্ষা দিতে কিছুটা বানিয়ে বলা আর কি। ওকে, তুই যা, আমি দারোয়ানের বাচ্চাকে দেখছি।
ওকে, আমি আসি। আমি চলে আসলাম। আসার সময় মারিয়ার দিকে ফিরে একবার দেখে নিলাম তার দারোয়ান বেটার উপর কেমন রাগ হয় দেখার জন্য। কিন্তু এ তো মুখ কালো করে বসে আছে, না মানে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ কি হলো? যা হবার হোক, তাতে আমার কি। আমি ক্লাসের দিকে চলে গেলাম। এইদিকে মারিয়া ভাবতে লাগলো, কালকে এই খ্যাতটাকে আর তার বন্ধুকে এত মার দিলাম, তাও এই খ্যাতটা কলেজে কিভাবে আসলো? এর তো হসপিটালে বা বস্তির বেডে শুয়ে থাকার কথা। এর ফ্রেন্ড তো আসলো না, তাহলে এই কিভাবে আসলো? আর মার তো এই খ্যাতটাকে বেশি দিছে, তাও। কি রে, কি ভাবছিস? চল দারোয়ানকে একটু দেখে আসি। সিমির কথায় মারিয়ার ভাবনার জগতে ইতি ঘটল। হ্যাঁ চল, দারোয়ান বেটাকে দেখে আসি। এইদিকে আমি ক্লাসের সামনে গিয়ে দরজায় দাঁড়ালাম। কামিং স্যার। স্যার আমার দিকে তাকিয়ে একগাল বিরক্তির ছাপ মুখে রেখে বলল, কি চাই? স্যার, ক্লাস করতে চাই। এই, দেরি হলো কেন? এতক্ষণ কোথায় ছিলে? ভিক্ষা করতে গিয়েছিল নাকি? দেখতে মনে হয় তুই কর। কোথা থেকে যেন এসব ভিখারি আসে? স্যার যথারীতি আমাকে অপমান করছে, তাও আমি কোনো প্রতিবাদ করছি না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর স্যার ঘৃণিত কথাগুলো হজম করার ট্রাই করছে। কি হলো, কথা বলছো না কেন? স্যার, আমি আসতে দেরি করিনি, আমি ঠিক সময় আসছিলাম, কিন্তু মারিয়া আমাকে ফুচকার জন্য বাজারে পাঠিয়েছে, তাই আমার আসতে দেরি হলো। ও, মারিয়া কোথাও পাঠিয়েছে? আগে বলবে তো। আসো আসো, ভেতরে আসো। যদিও কথাগুলো স্যার মুখ থেকে বলল, মারিয়ার কথা বলায় স্যার যথারীতি ভয়ও পেয়েছে। তারপর ভেতরে গিয়ে শেষ সিটে গিয়ে বসলাম। এটাই একটা নিয়ম, যার টাকা আছে, ক্ষমতা আছে, সে যেখানে খুশি বসতে পারে। যার টাকার পাওয়ার নেই, ক্ষমতা নেই, তাকে পেছনে গিয়ে বসতে হবে। তাই আমিও পেছনে গিয়ে বসলাম। ওই সিটে আগে থেকে সাগর বসা ছিল, তার পাশে গিয়ে বসলাম। আজ শিকদার আসে নাই, তাই আমরা দুজন বসে ক্লাস করছি। একটার পর একটা ক্লাস করতে করতে সব ক্লাস শেষ করলাম। যদিও প্রথম ক্লাসটা মারিয়ার জন্য করতে পারিনি। সব ক্লাস শেষে বাইরে আসলাম। সাগর আর আমি গেট দিয়ে বের হতেই দারোয়ান বেটা আবারও আটকালো। তুই সকালে মারিয়া ম্যাডামকে কি বলেছিস? কই কিছু না তো, যদিও বলছিলাম। আচ্ছা বাদ দিলাম, কিন্তু আমাকে সকালে কি করেছিস? এটা শাস্তি তোকে পেতে হবে। দেখেন মামা, সকালে মাথা গরম ছিল, তাই এমন করছি। এখন যদি আর বাড়াবাড়ি করেন তাহলে সকালের থেকে বেশি দিব। কি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ধরে নে, তোর জন্য সংকেত এটা। তোকে তো আমি। আর কিছু বলার আগে একজন স্যার আসলো, তাই দারোয়ান বেটা আর কিছু বলতে পারে নাই। আমি আর সাগর বাসায় চলে আসলাম। বারবার মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে, তাও আমি কোনো পাত্তা না দিয়ে নিচের বস্তির ভেতরে ঢুকে গেলাম। গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম। অনেক দিন থেকে মা আর আপুর সাথে কথা বলি না, তাই ফোন দিলাম আপুকে। আপু ফোন রিসিভ করলাম। এই তো আপু, অনেক ভালো এই লাইফটা। আপু, জানো আপু, এই গরিব হয়ে বেঁচে থাকাটা খুব কষ্টের। বড় লোকদের একটু রাগ উঠলেই তা গরিবের ওপর ছাড়ে। মা কোথায়, একটু কথা বলবো? এই তো মা, বেশ ভালো। তোমার শরীর ভালো তো? হ্যাঁ মা, দোয়া করবে। ওকে মা, আপুকে দাও। আপু, মায়ের খেয়াল রাখ, আর নিজেরও খেয়াল রাখবে। আর আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। আর রাশিদের সাথে কি তোমার কথা হয়? রাশিদ হলো আমার বন্ধু। কি বলে? ভালো করছো। আর নাম্বার দিবেও না, মনে রাখবে আমি কিন্তু একটা বছর গরিবের মতো থাকতে চাই। আর হ্যাঁ, রাশিদের নাম্বারটা আমাকে টেক্সট করে দিও। ওকে, রাখছি তাহলে। তুমিও। লাভ ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। তারপর ফোন কেটে দিলাম। তখনই আপু রাশিদের নাম্বার আমাকে টেক্সট করে দিল। আমার পুরাতন সিম আপুর কাছে রেখে আসছি, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। নতুন সিমে কারো নাম্বার নাই, তাই আপুর থেকে রাশিদের নাম্বার নিলাম। বস্তিতে একা থাকে, নিজের কাজ নিজেকেই করতে হয়, তাই খাবার তুলে দিলাম চুলায় আর পাশে ভাঙা টেবিলে পড়তে বসলাম। কিছুক্ষণ পরার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। কলেজে ঢোকার আগে সাগরকে ফোন দিলাম। সে কলেজে নাকি বাইরে জানতে, সে কলেজে এখনও আসেনি। জ্যামে পড়ে গেছে, আসতে একটু সময় হবে, তাই আমি কলেজে ঢুকতে যাব। তখন কি ভাবছেন, দারোয়ান আটকেছে? আরে না, দারোয়ান বেটা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আমিও কিছু না বলে ঢুকে গেলাম, কিন্তু দারোয়ানের পথ না আটকানোতে আমার খটকা লাগলো।
সাত-পাঁচ না ভেবে আমি ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই সিনথিয়া ডাক দিল। আমি সিনথিয়ার কাছে গেলাম। জি বলেন, কি করতে হবে? আমাকে দিয়ে কিছু করানোর জন্য তারা আমাকে ডাকে, আর কোনো কারণ ছাড়া না। কিন্তু এখানে মারিয়া বা বাকিরা কোথায়? সিনথিয়া একা কেন? না, কিছু করতে ডাকিনি, শুধু আপনাকে একটু হুঁশিয়ার করতে চাই। আমি সিনথিয়ার কথা শুনে অবাক হলাম। যে মেয়েগুলো তুই ছাড়া কখনো কথা বলেনি, আজ সেই মেয়েদের একজন আপনি করে বলছে, কারণ কি? আপনি কি হুঁশিয়ার করতে চান? আর আমাকে তুই না বলে আপনি কেন বলছেন? আমি তো খেতে বস্তির ছেলে, ভিকারের মতো দেখতে। এসব আমাকে কেন বলছেন? এসব কি আমি আপনাকে কখনো বলছি? না, তা বলেননি, কিন্তু বলতে কতক্ষণ? যাই হোক, কি বলবেন বলেন। আপনি মারিয়ার থেকে একটু দূরে থাকবেন। আসলে আমি তার ফ্রেন্ড ঠিকই, কিন্তু সেটা নামে মাত্র। আসলে কলেজের সবাই তাকে ভয় পায়, তাই তার সাথে ফ্রেন্ডশিপ করি। প্রকৃত অর্থে আমি মারিয়ার কাজগুলো মোটেও পছন্দ করি না। কি করব বলেন? নিজে ঠিক থাকতে হলেও তার সাথে বন্ধুত্বের অভিনয় করতে হচ্ছে। সত্যি কি আপনি চাপের কারণে তার সাথে বন্ধুত্ব করার ভান করছেন? তার সাথে মিশে থাকলে নিজের পড়াশোনা ঠিক মতো করতে পারবো, আর না থাকলে বুঝে নিত। ধন্যবাদ আপনাকে। শুনেন, আপনার নাম্বারটা কি পেতে পারি? আমার নাম্বার নিয়ে কি করবেন? যতটুকু পারি মারিয়ার থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করব। তার দরকার নেই, ধন্যবাদ। কিন্তু আমার দরকার। ঠিক বুঝলাম না, আপনার দরকার মানে? আমরা তো একই ক্লাসে পড়ি, বলতে গেলে আমরা ফ্রেন্ড, তাই ফ্রেন্ডের নাম্বার রাখা উচিত। ওকে নিন, 018। ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি আসি। আমি চলে আসলাম ক্লাসরুমে। আজকে মারিয়াকে দেখিনি, তার দলের একজন ছাড়া অন্য কাউকেও দেখিনি। তাদের কথা একপাশে রেখে ক্লাস করতে লাগলাম। স্যার, আমার 10 মিনিট পর সাগর আসলো। তারপর দুইজন ক্লাস করতে লাগলাম। দুইটা ক্লাস শেষ করে তৃতীয় ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো। সবার ক্লাস কেমন লাগছে আজ? ভালো স্যার। ভালো হওয়ারই কথা। আজকে তো একদম ক্লাসে নেই। কলেজের পরিবেশটাও আজ অনেক ভালো আছে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে। বুঝলাম প্রিন্সিপাল স্যার কার কথা বলছে। মারিয়ার কথা বলছে স্যার। কি মিরে ভাই, এই মেয়ে না থাকলে কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক পর্যন্ত সবাই ভালো থাকে। যাক, ভালোই হলো, না এসে অন্তত একটা দিন ঠিকমতো ক্লাস করতে পারবো। আমি আস্তে করে সাগরকে বললাম, শিকদারের নাম্বার তার কাছে থাকলে আমাকে নাম্বারটা দিতে। আমার কাছে শিকদারের নাম্বার নেই। সাগর আমাকে শিকদারের নাম্বার দিল। ক্লাস শেষ করে সাগরকে বললাম, চল শিকদারকে দেখে আসি। তুই বাসা চিনিস? না, আমি তো বাসা চিনি না। ওকে ফোন দিয়ে জেনে নিচ্ছি তার বাসা কোথায়। তারপর শিকদারকে ফোন দিলাম। প্রথমে রিং বাজলো, কিন্তু ধরেনি। আবারও ফোন দিলাম, তখন ধরল। কে বলছেন? আমি শিকদার বলছি। তাহলে আমি কে? তুই হয়তো কে হতে পারিস বলতে? দেখেন ভাই, আমি বুঝছি আপনি আমাকে চিনেন। আমি অসুস্থ, ফান করার মুডে নেই এখন, রাখলাম। ফোন কেটে দিতে যাবে তার আগেই আমি নিজের পরিচয়, মানে রবিউল হাসান, তার কলেজ বন্ধু, দিলাম। আরে তুই কি মনে করে? আসলে আমার কাছে তোর নাম্বার ছিল না, তাই ফোন দিতে পারিনি। এখন সাগরের থেকে নিয়ে তোকে ফোন দিলাম। আচ্ছা, আমরা তোর সাথে দেখা করতে চাই, তাও তোর বাসায়। বল তো তোর বাসাটা কোথায়? আসলে আমরা চিনতেছি না। আচ্ছা, আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তোরা আয়। ওকে, শিকদারের দেওয়া ঠিকানায় গেলাম। সামনে তাকিয়ে দেখতেই চোখ কপালে উঠে গেল। এত বড় বাড়ি, আবার এত সুন্দর, চারপাশে ক্যামেরা লাগানো। দেখে তো মনে হয় না এই বাসাটা ভাড়া দিচ্ছে। এটা কি তাহলে শিকদারের আসল বাসা? না, কিচ্ছু মাথায় ঢুকছে না। শিকদারকে ফোন দিয়ে দেখি কি বলে। আমি ফোন দিতে যাব, তার আগেই শিকদার আমাকে ফোন দিল। শিকদার আমার কাণ্ডগুলো কম্পিউটারে দেখছিল, তাই আমি ফোন দেওয়ার আগে আমাকে ফোন দিল। আমি ফোন রিসিভ করে বললাম, ভাই, এটা কোথায় নিয়ে আসলে? ঠিক জায়গাতে আনছি। গেট খুলে ভিতরে ঢুকে ফোন কাটবি না। ওকে। গেট খুলে ভেতরে ঢুকতেই একজন আমাদের দাঁড় করালো। বলল, কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছে। আমাদের কথাগুলো শিকদার শুনছিল। শিকদার বলল আমাকে ফোনের স্পিকার অন করতে। আমিও করলাম। শিকদার লোকটাকে বলে দিল আমরা তার কাছে যাচ্ছি। তখন লোকটা আমাদের শিকদারের কাছে নিয়ে যায়। আমাদের শিকদার রুমের সামনে দিয়ে লোকটা চলে আসে। আমি রুমের দরজা নক করতে যাব, তখনই শিকদার দরজা খুলে দিল।
এটা কি তোর বাসা? আগে তো ভেতরে আয়। হুম, ভেতরে গিয়ে দেখি বাসাটা আরও সুন্দর। বাইরে যেমন সুন্দর, ভেতরে তার থেকে বেশি সুন্দর। চারপাশে কি সুন্দর পেন্টিং লাগানো, এক কথায় অসাধারণ। বস, কেমন আছিস বল? ঠিক আছি, কিন্তু তুই কেমন আছিস? আমি ভালো। আর সাগর, তুই কেমন আছিস? ভালো। তোর বাসা এটা? কেন বলতো? আসার সময় যেভাবে দেখলাম বাসাটা, মনে হলো তুই অনেক বড় লোক, তাই বললাম। বল, কি খাবি? আরে কিছু খাবো না, তোর অবস্থা জানতে আসলাম। তা কেমনে হয় বল, চা না কফি? কফি হলে ভালো হয়। ওকে, আমি বানিয়ে আনতাছি। আরে তুই বানিয়ে আনতে যাবি কেন? বাসায় তো আরো অনেকে আছে। হ্যাঁ আছে, ওকে বলছি, তোরা বস। শিকদার নিচে চলে গেল। বাসাটা দোতলা, তার নামের সাথে বাসাটারও মিল আছে। 2 মিনিট পর শিকদার চলে আসলো কফি হাতে নিয়ে। তুই কেন কষ্ট করতে গেলি? আরে না, আম্মু বানিয়ে দিছে, জাস্ট আমি তো আনলাম, আর কিছু না। ওকে, এখন কফি দেই। তারপর 3 জন বসে বসে কফি খেলাম, সাথে আড্ডা তো হয়ে গেলই। আচ্ছা শিকদার, আমার যতটুকু মনে হয় তুই চাইলে মারিয়ার এই কাজে বাধা দিতে পারিস, কিন্তু তুই এমনটা করিস না কেন? তুই ঠিকই বলছিস, চাইলে বাধা দিতেই পারি। আর মারিয়া চাইলে কি পারে জানিস? কি? মারিয়া চাইলে আমাকে মেরে মারি নিচে পুঁতে দিতে। তার থেকে ভালো তার সাথে লাগতে না যাওয়া। তখন একটা মহিলা রুমে প্রবেশ করলো। শিকদারের দিকে তাকাতে সে বলল, ওটা তার মা। আমরা আন্টিকে সালাম দিলাম। আন্টি সালামের জবাব দিল। আন্টি কেমন আছে জানতে চায়, বলল 1 মাস ছেলে ভালো না থাকলে কি মা ভালো থাকে? আন্টি শিকদারের কথা বলল যে আমরা ঠিকই বুঝছি। তারপর আন্টি চলে গেল। আমি শিকদারকে বললাম, তুই কি এক ভাই? আমার আর কোনো ভাই নাই, একটা বোন আছে। কই, তাকে তো দেখুন না। আপু ভার্সিটি থেকে এখনো আসেনি। আচ্ছা, তুই কি কাল কলেজ যাবি? না, কাল যাব না, পরের দিন থেকে যাব। শরীর এখনো ব্যথা করছে। সরি রে, আমার জন্য তোকে মার খেতে হলো। আরে সরি বলছিস কেন? মারিয়ার সাথে আমিও কথা কাটাকাটি করছি, তাই এমন করছে। তাহলে তুই বিশ্রাম নে, আমরা আজ আসি। রাতে খেয়ে যা। আরে না, বাসে গিয়ে খাবো, তুই বিশ্রাম নে, আসি। সাগর আমি শিকদারের বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে কলেজের কাছাকাছি চলে আসলাম। এখন 2 জনকে 2 দিকে যেতে হবে, তাই 2 জন 2 দিকে চলে গেলাম। সাগর নিজের বাসার দিকে, আমি আমার বাসার দিকে। আমি বস্তির কাছে গিয়ে রিক্সা থেকে নেমে পড়লাম। রিক্সার ভাড়া দিয়ে আমি বস্তির ভেতরে গিয়ে চারপাশে দেখে নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে দাঁড়াতেই কেউ একজন আমাকে ফোন দিল। ফোন বের করে দেখলাম নাম্বারটা পরিচিত না, তাই রিসিভ করিনি। কিছুক্ষণ পর আবারও ফোন দিল, এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সিনথিয়া বলছি। সিনথিয়া? ও হ্যাঁ, মনে পড়ছে। বলেন কেন ফোন দিচ্ছেন? এমনি ফোন দিলাম, আপনি কেমন আছেন জানার জন্য। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। কি করেন? মাত্র বাসায় আসলাম। ওকে, রাখছি তাহলে। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। কত সুন্দর ছিল লাইফটা। গরিবের লাইফটা বুঝতে গিয়ে আজ বুঝছি কতটা কঠিন এদের লাইফ। টাকা আছে তো সবাই ভালোবাসবে, টাকা নাই তো সবাই অপমানিত করবে। কি লাইফ! একা মানুষ বস্তিতে থাকে। নিজের খাবার রান্না করলাম, সাথে কিছুক্ষণ পড়লাম, রাতে শুয়ে পড়লাম। ভাই মাফ করে দিন আমাকে, আমি কিছু করিনি, যা করেছি ওই ওসি, আমি কিছু করিনি ভাই। ওসির কথা মতো তুই গুলি করছিলি আবিরকে? বল, এটাও কি মিথ্যা? না ভাই, ওসি আমাকে বলছিল আবির ভাইকে গুলি করতে, কিন্তু আমি জানতাম আমি আবির ভাইকে গুলি করলে আপনি আমাকে ছাড়বেন না, তাই আমি গুলি করতে এসেও গুলি করিনি ভাই। তাহলে বল, গুলি কে করেছে? আমি গুলি করেছি বস, এখন তোকেও গুলি করব। বিশ্বাসঘাতক! আমার খেয়ে আমার পরে আমাকে গুলি করলে? সরি ভাই, এই দুনিয়ায় বিশ্বাসের কিছু নেই। যে যাকে মেরে রাজত্ব করতে পারে সেই রাজা। তোকে আমি আপন ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই আমাকে তার প্রতিদান এইভাবে দিবি ভাবিনি। ভাই মাফ করবেন, এই দুনিয়ার ভালোবাসা বলতে কিছু নেই। টাকা আছে তো ভালোবাসার দরকার নেই, ক্ষমতা আছে তো এই শহরে রাজত্ব করা যায়। তোরাই তো রাজত্ব করিস, আমি তো কখনো তোদের বাধা দিইনি।
কারণ তোরা ছিলি আমার লোক। সরি ভাই, আপনাকে মেরেই ফেলবো যখন একটা কথা বলি। আমি আপনার লোক নই, আমি সুলতানের লোক। কি তুই ওই দেশদ্রোহীর সাথে হাত মিলিয়েছিস? না ভাই, আমি তার দলের লোক ছিলাম। আপনার কাছে আসতে সে আমাকে বলেছে, আর আপনাকে শেষ করে আপনার রাজত্ব আমাকে করতে বলেছে। দেখ সুলতান, এই দেশে সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ তালিকায় রয়েছে। যে কোনো সময় যে কেউ তাকে ফায়ার করে দিতে পারে। তখন কিন্তু আমিই থাকবো তোর পাশে। সরি ভাই, আমি রাজত্ব করলে আন্ডারওয়ার্ল্ড আমার কথা চলবে, এটা এখন আপনার কথা চলে। তুই বেইমানি করছিস আমার সাথে? হ্যাঁ ভাই, এই দুনিয়ায় ইমানদারির দাম কেউ দেয় না। ভালো থাকবেন ভাই। শুট। বেইমান। আমার ঘুম ভেঙে গেল। বুঝলাম আবারও স্বপ্ন দেখলাম। পাশে ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বাজে। এই সময় এমন স্বপ্ন দেখা তেমন কোনো ব্যাপার না। এই স্বপ্ন আমি আগেও দেখেছি। অতীত নিয়ে চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটা অনেকটা দূর বেঁচে গেছে, প্রায় 9টা 20। আর সকালের খাওয়া হলো না। তাড়াতাড়ি চলে গেলাম কলেজে। দারোয়ান বেটা আজকেও আটকায়নি। ওই দিনের কিক দেওয়াতে বেটা লাইনে চলে আসছে। ভেতরে ঢুকে গেলাম। কলেজে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ক্লাস করতে রুমের দিকে যেতে লাগলাম। রুমের কাছাকাছি যেতেই খেলাম ধাক্কা কারোর সাথে। চোখ খুলে যা দেখলাম অনেকটা ভয় পেলাম, কারণ আমি ধাক্কা খাইছি ডাইনি মারিয়ার সাথে। মারিয়া মাটি থেকে উঠে আর কিছু না বলে আমার কলার ধরে মাঠের মাঝখানে নিয়ে গেল। আমিও কিছু বলছি না, কী বা বলবো। বললেও মার খেতে হবে, না বললেও খেতে হবে। তার থেকে বরং কথা না বলে থাকি, হয়তো 2টা কম মারবে। মারিয়া আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে। তোকে আজ এমন মার দিব যাতে আর কোনো দিন আমার কোনো মেয়ের দিকে তাকাতে না পারিস। এই বলে আমাকে মারতে শুরু করলো। হঠাৎ কেউ একজন আমার সামনে আসলো, যাকে দেখে আমি অবাক। ওইখানে কেন? সে আর কেউ না, সে একজন মাফিয়া, যার নামে চলে সাকিবের মতো শতখানিক মাফিয়া। আমাকে মারতে দেখে সে যখন সামনে আসতে যাবে তখন আমি ইশারা করলাম যাতে সামনে না আসে। মারিয়া আর তার দল আমাকে ইচ্ছে মতো মারল। যদিও সবাই মারলো, কিন্তু সিনথিয়া ঠায় দাঁড়িয়ে থাকলো। মারিয়া আমাকে মারছে আর বলছে, এই খ্যাতের বাচ্চাকে কেউ যদি হসপিটালে নিয়ে যাস তাকে জিন্দা কবর দিব। মারিয়া ইচ্ছে মতো আমাকে মারল, মেরে সে চলে গেল। আমি প্রায় অজ্ঞান হওয়ার মতো মারল। যদিও এসবে আমার কিচ্ছু হবে না, পুরো শরীরে ঘাম রক্ত এক হয়ে গেছে। মারিয়া চলে যেতেই সাগর আমার কাছে আসলো। যদিও সাগর এই সময় ক্লাস করার কথা, কিন্তু আমাকে মারছে দেখে সে বেরিয়ে আসলো। সাগর আমাকে ধরে বসালো, পানি দিল। পানি খেয়ে হসপিটালের দিকে রওনা দিলাম। সাগর আমার সাথেই আছে। আমরা যখন হসপিটালে যাওয়ার জন্য বের হতে যাব, কলেজ থেকে মারিয়া এসে সামনে দাঁড়ালো আর সাগরকে চর বসিয়ে দিল। সাগর কিছু বলছে না, আমাকে মারায় আমি মারিয়াকে কিছু বলিনি, কিন্তু সাগরকে যখন মারলো তখন নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমিও মারিয়াকে দিলাম কষে 2 চর, যা দেখে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। যদিও সিনথিয়ার চেহারা দেখে বোঝা যাচ্ছে মারিয়াকে মারায় সে খুশি হয়েছে। মারিয়াকে মারায় মারিয়া আমার কলার ধরে ফেলল। আবার যখন আমাকে মারতে যাবে তখন আমি আরও একটা চর বসিয়ে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? জানিস আমি কে? কে তুই? যদিও আগে আপনি করে বলতাম, বারবার যখন মারিয়া আমাদের উপর অত্যাচার করছে তখন আমি আর আপনি করে না বলে সোজা তুই করে বললাম। তুই আমাকে তুই তুকারি করে বলছিস? তোকে তুই বলতেও ঘৃণা হচ্ছে। ছি, কতটা খারাপ হলে মানুষ পশুর মতো আচরণ করতে পারে তা তোকে না দেখলে বুঝতামই না। আমি জানতাম তোর ক্ষমতা আছে বলেই একটু ঝামেলা করিস, কিন্তু এখন তো আমার ধারণা পাল্টে গেল। আসলে তুই কেমন জানিস, যখন কোনো দুর্বল মানুষ তোর সামনে আসবে তখন তুই তাকে পশুর মতো মনে করিস। সরি, মনে করিস শুধু তাই নয়, তুই পশুর মতো আচরণও করিস। কেন রে, তোকে কি তোর মা বাপ কিছু শেখায়নি গরিবের সাথে কিভাবে আচরণ করতে হয়? পারলে একদিন গরিব হয়ে দেখ, এই গরিবের লাইফ কতটা কঠিন হারে হারে টের পাবি। ঘৃণা করি তোর মতো মেয়েকে, আর সাথে তোর সাথে যারা চলাচল করে। কি পেয়েছিস তোরা? একটু ক্ষমতা আছে তার মানে তোরা মানুষকে পশু বানিয়ে রাখবে? কাল যদি তোর ক্ষমতা না থাকে তাহলে তোকে এই গরিবরা তোর মতো ব্যবহার করবে না, কারণ তারা মানুষকে সম্মান করতে জানে। আচ্ছা ধরে নে আজ তোর ক্ষমতা নেই, তোর সাথে যারা এখন চলছে তারা কি আর তোর সাথে থাকবে?
কখনোই না। তোর ক্ষমতা আছে বলে আজ এরা তোর সাথে আছে। হয়তো তোর ভয়, নয়তো তোর ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করতে। কাল সাধারণ মানুষ হয়ে দেখ, দেখবি আজ যারা তোর সঙ্গী তারা আর তোর সাথে থাকবে না। ঘৃণা লাগে তোর মতো মেয়েদের। চাইলে তুই পুরো কলেজে ঘুরে দেখ, 95% ছাত্রছাত্রী তুই না থাকলে কলেজে খুশি থাকে। কেন জানিস? তারা তোকে ঘৃণা করে। তারা হয়তো বলতে পারে না ভয়, পারলে একবার গরিব হয়ে দেখ, দেখবি এই লাইফটা কতটা কঠিন। আর কি বললি আমি ভিখারির বাচ্চা? খ্যাত বস্তির ছেলে? আরে পারলে এই খ্যাত বস্তির ছেলেদের মতো কেউ তোদের ভালোবাসে কিনা দেখ। কেউ ভালোবাসে না, সবাই ভয় তোদের সামনে নিয়ে পূজা করে। আর জানিস, এই খ্যাত যখন একটু অসুস্থ হয় তখন পাড়া প্রতিবেশীদের ভিড় লেগে যায় আমাদের বাসার সামনে। কেন জানিস? কারণ এই খ্যাত বস্তির ছেলেগুলোকে সবাই ভালোবাসে। আজ যদি তুই অসুস্থ হয়ে পড়িস তাহলে তোকে কেউ দেখতে যাবে না। হ্যাঁ, যাবে দেখতে। কারা যাবে জানিস? তোর মতো কিছু মানুষরূপী জানোয়ার যারা আপন স্বার্থের জন্য তোর চারপাশে ঘুরে। আর কি বললি? ও হ্যাঁ, আমাকে মারার পর যে আমাকে হসপিটালে নিবে তাকে জিন্দা কবর দিবি? আরে তুই কিভাবে ভাবলি যখন তুই যা বলবি তাই হবে? শেষবারের মতো বলছি, ভালো হয়ে যা, সবার ভালোবাসা পাবে। আর এইভাবে থাকলে সবার ঘৃণা ছাড়া আর কিচ্ছু পাবে না। ঘৃণা করি তোর মতো মেয়ে জাতিকে। তারপর চলে এলাম সাগর আর আমি। আমাদের ঘটনাগুলো নিজের চোখে দেখছিল সবাই, আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মারিয়া আমার ওপর সেই কি রাগ, মনে হয় আমাকে চিবিয়ে খাবে। মারিয়া মনে মনে ভাবলো এই অপমানের জবাব সে দিবে। মনে মনে সে ঠিক করে নিল আমাকে মেরে ফেলবে। আমি আর সাগর বাইরে আসতেই আমার সামনে একজন এসে দাঁড়ালো, যাকে আমি মারার সময় সামনে আসতে নিষেধ করছিলাম। হ্যাঁ, সেও একজন মাফিয়া, আমার বন্ধুও সে, মাহমুদ। মাহমুদ আমার সামনে দাঁড়ালো, আমাকে বলল, এসবের মানে কি? কিছু না, আমি একটু শান্তি চাই। চল হাসপাতালে নিয়ে যাবো তোকে। চল। সাগর, মাহমুদ আর আমি হসপিটালে গেলাম। ট্রিটমেন্ট করিয়ে হসপিটালে একটু বিশ্রাম নিলাম। ভাই কি হয়েছে তোর? এখানে কেন? আর আমাদের ছেড়ে হঠাৎ কোথায় হারিয়ে গেছিলি? বলবো পরে, আগে বল তুই এখানে কেন? আমি তোকে ফলো করতে করতে এলাম। মানে তুই আমাকে ফলো করছিলি তাহলে? হ্যাঁ। কখন থেকে আমাকে দেখলি তুই? আমি এটাকে? এটা আমার বন্ধু, আমার সাথে একই কলেজে পড়ে। ওকে, পরে বলবো। তোকে কেমন দেখছি? আচ্ছা আপনি বলেন, আমি বাইরে থেকে আসছি। বলে সাগর বাইরে চলে গেল। এখন বল তুই আমাকে কোথায় দেখলি? আমি একটা মিশনে যাচ্ছিলাম, আমার সাথে উলাপান ছিল। আমি আমার গাড়িটা নিয়েছিলাম, যেটা তুই আমাকে দিয়েছিলি, বুলেট প্রুফ গাড়িটা। আমি ওই গাড়ির পেছনে, বাকিরা ছিল আমার মিশনে যাওয়ার মাঝখানে। বাজারে তোকে দেখলাম, যদিও আমাদের জগতে আমরা দুজন জানি তুই বেঁচে আছিস, কিন্তু কোথায় আছিস তা কেউ জানে না। বাজারে যখন তোকে দেখলাম তখন তুই কোথায় থাকিস জানার জন্য আমি তোর পিছু নিই এবং বাকিদের মিশনে পাঠিয়ে দিই। তোর পেছন পেছন আস্তে আস্তে কলেজে তোর বাসা সবখানে তোকে ফলো করি, যাতে তোর থেকে হারিয়ে যাওয়ার আগে কি হয়েছে জানতে পারি। আর আমি আজকে তোকে ফলো করেছিলাম, আর এসেই দেখি কতগুলো মেয়ে মেরেছে। বাকিটা তুই জানিস। ওই দিকের কি অবস্থা? রাজা ছাড়া রাজ্য যেমন চলে তেমনই চলছে। আমার অবর্তমানে সব দায়িত্ব তো রাশেদের কাছে, তাহলে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, সে তোর মতন করে চালাচ্ছে সব কিছু, কিন্তু তুই মাত্র তুই। ওকে, আমিও ফিরবো একটু সময় পরে। কখন ফিরবি? আমি তো চেয়েছিলাম 1 বছর পর ফিরব, কিন্তু মনে হয় না এত সময় অপেক্ষা করতে পারবো। বল সেদিন আসলে কি হয়েছিল? যদি আমি এখন তোকে বলি সেদিন কি হয়েছিল তাহলে তুই রেগে যাবি। আবার যে আমার সাথে বেমানি করেছে তাকেও তুই মেরে ফেলবি। তাই আমি এখন তোকে বলতে পারবো না সেদিন কি হয়েছিল। আমি জানি তোর সাথে কেউ বেইমানি করেছে, কিন্তু কে সে? নাম বল, নিজে গিয়ে আমি তাকে শ্যুট করব। না, তোর কিছু করতে হবে না, যা করার আমি করব। তাহলে বল কে সে যে বেইমানি করেছে? আগে আমাকে কথা দে তুই তাকে কিচ্ছু করবি না। ওকে, কথা দিলাম তোকে আমি কিছু করব না। ওকে, তাহলে শোন, আমি সেদিন রাতে সবাইকে ডেকেছিলাম, আর আবিরকে যে গুলি করেছে তাকেও ধরে নিয়ে আসছিলাম। যখন আমি জোর দিয়ে জিজ্ঞেস করলাম আবিরকে কে শ্যুট করছে জানার জন্য, তখন পেছন থেকে সাকিব আমাকে গুলি ধরে বলল, আমি গুলি করেছি বস, কোন তোকেও গুলি করব। বিশ্বাসঘাতক, আমার খেয়ে আমার পরে আমাকে গুলি ধরলে?
সরি ভাই, এই দুনিয়ায় বিশ্বাসের কিছু নেই। যে যাকে মেরে রাজত্ব করতে পারে সেই রাজা। তোকে আমি আপন ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই আমাকে তার প্রতিদান এইভাবে দিবি ভাবিনি। ভাই মাফ করবেন, এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছু নেই। টাকা আছে তো ভালোবাসার দরকার নেই, ক্ষমতা আছে তো এই শহরে রাজত্ব করা যায়। তোরাই তো রাজত্ব করিস, আমি তো কখনো তোদের বাধা দিইনি, কারণ তোরা ছিলে আমার লোক। সরি ভাই, আপনাকে মেরেই ফেলবো। যখন একটা কথা বলি, আমি আপনার লোক নই, আমি সুলতানের লোক। কি তুই দেশদ্রোহীর সাথে হাত মিলিয়েছিস? না ভাই, আমি তার দলের লোক ছিলাম। আপনার কাছে আসতে সে আমাকে বলেছে, আর আপনাকে শেষ করে আপনার রাজত্ব আমাকে করতে বলেছে। দেখ সুলতান, এই দেশ সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা শীর্ষ তালিকায় রয়েছে। যে কোনো সময় যে কেউ তাকে ফায়ার করে দিতে পারে, তখন কিন্তু আমিই থাকবো তোর পাশে। সরি ভাই, আমি রাজত্ব করলে আন্ডারওয়ার্ল্ড আমার কথা চলবে, যা এখন আপনার কথা চলছে। তুই বেমানি করছিস আমার সাথে? হ্যাঁ ভাই, এই দুনিয়ায় ইমানদারির দাম কেউ দেয় না। ভালো থাকবেন ভাই। বলে সাকিব আমাকে গুলি করে দেয়, কিন্তু সে জানতো না আমি বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিলাম। আমাকে গুলি করে সাকিব নিজেকে অনেক বড় কিছু মনে করছে। আমাকে গুলি করার পর আমি একটা গেম চাললাম, আমি মরার মতো করে পড়ে থাকলাম। সাকিব মনে করলো আমি মারা গেছি। সাকিব ফুর্তি করতে করতে আস্তানা থেকে বাইরে চলে গেল। আমি একইভাবে পড়ে থাকলাম। সাকিবের সাথে সবাই চলে গেল, কিন্তু ওখানে রাশেদ আসলো। তারা যাওয়ার পরে রাশেদ আমাকে পড়ে থাকতে দেখে আমার কাছে এসে মাটিতে বসে পড়ল। যখন কান্না করতে যাবে, আমি তাকে ফিস ফিস করে বললাম আমি ঠিক আছি, এখন আমাকে এখান থেকে বের হতে হবে যাতে কেউ বুঝতে না পারে। আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, তাই আমার কিচ্ছু হয়নি। তারপর আমাকে রাশেদ বের করে নিয়ে আসে। আমাকে বাসায় দিয়ে যখন রাশেদ চলে আসবে, তখন আমি তাকে বলি সবাইকে যেন বলে আমি মারা গেছি, কিন্তু কিভাবে তা কেউ জানে না এটা বলতে। আর রাশেদ সবাইকে ওটাই বলে। তারপর আমার বাসার লোক, রাশেদ আর তুই, সাথে পাঠকরা জানে আমি বেঁচে আছি। তারপর আমি একটা চাল চালি যাতে ওসি আর সুলতানকে আমি ধরতে পারি। আমি চাইলে ওসিকে মেরে ফেলতে পারি, কিন্তু সমস্যা হবে ওসিকে মারলে সুলতান দেশে আসবে না। সেই জন্য আমি আর ফিরে যাইনি আস্তানায়। আমি ছদ্মবেশ নিয়ে চলে আসি এখানে। যেদিন সুলতান দেশে আসবে সেদিন ব্যাক হবে, আর কে আসবে সেদিন হবে সুলতানের শেষ দিন। এত কিছু হয়ে গেল, আমাকে একটুও জানালি না। এখন তো জানলে, আর মনে রাখবে কে আমি সেটা যাতে কেউ না জানে। কে জানাবে না? গুড, তুই তোর কাজ নীরবে করে যা, বাকিটা আমি দেখব। আর আমাকে ফলো কম করবি। যতটুকু জানলাম সাকিব এখন এই শহরে আছে। 3 জনকে একসাথে মাটি চাপা দিব। ওকে, তুই যেমন বলবি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না মাফিয়া কিং আর কে সাকিব মেরে ফেলতে চেয়েছে। বাদ দে, সাগর আসছে। এতক্ষণ সাগর বাইরে ছিল। সাগর আসছে দেখে আমি এইসব কথা বন্ধ করতে বললাম। যদি সাগর আমাদের কথা বুঝতে পারে তাহলে সে ভয় পাবে, নয়তো আমাদের পরিচয় পাবলিশ হয়ে যাবে। সাগর আমার কাছে এসে পাশে বসলো, আমাকে বলল, এখন কি করবি? এই মেয়ে তো যা ইচ্ছা তাই করতেছে। কি করব? ক্ষমতা আছে তাই করছে, আর আজকে আমি যা দিলাম মনে হয় না আর এমনটা করবে আমার সাথে। এই মেয়েটা কিন্তু এত সহজে অপমান মেনে নিবে না। সেটা না হয় পরে দেখা যাবে, এইসব নিয়ে তুই চিন্তা করিস না। যদি তোর কোনো ক্ষতি করে? ওর ক্ষতি করতে গেলে ওই মেয়েকে আবার জন্ম নিতে হবে। আরে বাদ দে, তোদের পরিচয় করিয়ে দিই। মাহমুদ, এই হচ্ছে সাগর, আর সাগর এই হচ্ছে মাহমুদ। হ্যালো। হ্যালো। তাহলে তুমি রবিউলের সাথে পড়ো? হ্যাঁ, আর আপনি? আমি আপাতত পড়াশোনা স্টপ রাখছি, তবে রবিউলের সাথে পড়ি। তাহলে তো আমরা ফ্রেন্ডস। মাহমুদ বলল, হ্যাঁ শিওর, যে আমার কলিজার বন্ধু, ফ্রেন্ড সে আমারও ফ্রেন্ড, তাহলে তো হাত মিলাতেই হয়। হাত মিলানোর পর আরও কিছু সময় আমরা হসপিটালে কাটালাম। সাগর কথা বলতে বলতে হসপিটালের জানলার পাশে দাঁড়ালো। হঠাৎ সাগর দেখলো কতগুলো এক কালারের গাড়ি হসপিটালে ঢুকলো, আর সেখান থেকে একই পোশাক পরা শতখানেক ছেলেপেলে নেমে হসপিটালে ঢুকে গেল। সাগর এইসব দেখে ভয় পেয়ে আছে। এসে সাগর এইসব আমাদের বলল। সাগর অনেক ভয় পেয়ে আছে, মনে করছে এইসব পোলাপান মারিয়ার হলে আজ আমরা শেষ। দেখে মনে হচ্ছে এরা কোনো মাফিয়ার লোক। সবার হাতে রাশিয়ান অত্যাধুনিক অস্ত্র, যা দেখে সাগর বেহুশ হওয়ার অবস্থা। মাহমুদ জানলা দিয়ে দেখলো তারা কারা। তারপর মাহমুদ নিশ্চিন্তে আমার পাশে বসে পড়ল। মাহমুদের এইভাবে বসায় আমি বুঝে গেলাম লোকগুলো মাহমুদের। সাগরকে বললাম ভয় না পেতে,
সে চুপ করে বসে আছে। আমরা তিনজন পাশাপাশি বসে আছি। নিচ থেকে পোলাপান আমাদের রুমের সামনে এসে দরজা টোকা দিল, যেটাতে সাগরের অবস্থা আরও খারাপ হয়ে উঠল। তারা দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি অপর দিকে ঘুরে শুয়ে পড়লাম, যাতে কেউ আমার চেহারা না দেখে। যারা আসছে গান হাতে নিয়ে তারা আর কেউ নয়, তারা হচ্ছে মাহমুদের পোলাপান। তাদের অনেকে আবার আমাকে চেনে, তাই উল্টা দিকে ঘুরে শুয়ে থাকলাম। এদিকে পোলাপান দরজায় ধাক্কা দিতেই মাহমুদ গিয়ে দরজা খুলে দিল। তোমরা এখানে কেন? ভাই, আপনি হসপিটালে কেন? আপনার কিছু হয়েছে? না, আমার কিচ্ছু হয়নি। আমার একটা বন্ধুকে একটা মেয়ে মেরেছে, তাকে নিয়ে হসপিটালে আসলাম। ভাই, আপনার বন্ধুকে মারছে, তাও একটা মেয়ে? ভাই, অ্যাড্রেস দিন, তুলে নিয়ে আসবো। দাঁড়া তোরা, দেখি সে কি বলে। আমার থেকে জানার জন্য মাহমুদ আমার কাছে আসলো। এসে বলল মারিয়াকে তুলে আনবে কিনা। আমি নিষেধ করে দিলাম যাতে তুলে না আনে, দেখি মারিয়া আরও কী কী করতে পারে। অবশ্য কথা বলার সময় আমি অপর দিকে ঘোরা অবস্থায় কথা বলছিলাম, যাতে রানা বা আর কেউ না দেখে। মাহমুদ রানার কাছে গিয়ে বলল তুলে আনতে হবে না, ওই ব্যাপারটা মাহমুদ নিজে দেখবে। ভাই, আপনার আজকে একটা মিশন আছে। কি মিশন? ভাই, আজকে সুলতানের কিছু লোকজন সমুদ্রপথে অস্ত্র আনবে। মন্দির সাথে কথা বলছিলাম, সে আমাদের বলল পুলিশের পক্ষে তাদের আটকানো সম্ভব না, তাই এই কাজটা আমি নিলাম। গুড। তোদের নীতি থেকে একটু এদিক ওদিক করবি না। মনে রাখবি, দেশের সেবা করাটা আমাদের মূল লক্ষ্য। জি ভাই। অস্ত্র কখন আসবে? ভাই, আজ রাত 8টায় অস্ত্র আসবে। আমাদের গুপ্তচর জানিয়েছে অস্ত্রের সাথে 10 জন থাকবে, সবার হাতে গান থাকবে। AK-47 3.62 mm রাইফেল, মেড ইন চায়না, T-56। ওকে, তাহলে তো আমাদের যেতে হবে। তুই একটা কাজ কর, নতুন ঘরে আরও কতগুলো গান আছে ওগুলো নিবি, আর পুলাপান 15 জন নিবি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। মনে রাখবে, এই অস্ত্র আসলে দেশের অনেক ক্ষতি হবে। জি ভাই, আমি 15 জনকে রেডি করেছি আমার টিম থেকে। আপনি নিশ্চিন্তে থাকুন, জয় আমাদের শুধু হবেই হবে। তাই যেন হয়। ভাই, কিছু মনে না করলে আপনার বন্ধুকে একটু দেখতে পারি? এখন দেখা যাবে না, কারণ সে অসুস্থ। আর সবচেয়ে বড় কথা, তোরা ওকে চিনিস। আমরা চিনি, তাহলে দেখতে পারি ভাই? না, তোরা এখন ওকে দেখলে তোদের হাতে 5টা লাশ পড়বে, আর সে চায় ওই লাশগুলো নিজে ফেলতে। কিছুই তো বুঝলাম না ভাই। বুঝিয়ে বলবো পরে। এখন বল, তোরা কিভাবে জানলি আমি হসপিটালে? ভাই, এখানে আমাদের যে এজেন্ট 3 জন আছে তারা জানিয়েছে। আমি তো মনে করেছি আপনার কিছু হয়েছে, তাই টিম নিয়ে চলে আসলাম। ওকে, এখন তাহলে যা, আজ রাত 8টায় রেডি থাকিস, আমাদের একটু আগেই যেতে হবে। ওকে ভাই, আসি। রানাও তার দল হসপিটাল ছেড়ে চলে গেল। এইদিকে সাগরের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। সাগর মনে মনে বলছে, এ আমি কোথায় আসলাম? কে মাহমুদ আর কে রবিউল, যাদের কথা এতগুলো পোলাপান চলে? রানা চলে যাওয়ার পর মাহমুদ আমার কাছে আসলো। সাগরও পাশে বসা ছিল, যদিও রানা বা কেউ একটু ধমক দিলেই নিশ্চিত সাগরের প্যান্ট ভিজে যেত। এখন চুপচাপ বসে আছে। একটা ঝামেলা হয়ে গেছে। কে? সুলতান আবারও ঝামেলা করছে। যা করার কর, তবে শেষটা আমি করব। আমার কথার মানে মাহমুদ ঠিকই বুঝল। সাগরকে বললাম, চুপ হয়ে বসে আছিস কেন? সাগর ভয়ে আছে, এখনো বলল এমনি। চল বাসে চলেছে। এভাবে কেমন? এইসব কোনো সমস্যা না, চল যাই। যদিও মাহমুদ আসতে নিষেধ করছিল, কিন্তু হসপিটালে থাকতে ভালো লাগে না, তাই বেরিয়ে আসলাম হসপিটাল থেকে। বের হওয়ার সময় অবশ্য হসপিটালের সবাই আমাদের অন্যভাবে দেখছিল। সেদিকে পাত্তা না দিয়ে আমরা চলে আসলাম। হসপিটাল থেকে মাহমুদকে বিদায় করে দিলাম। আমি আর সাগর রিকশায় করে আসতে লাগলাম। সাগর আমাকে বলল, তুই কে? ঠিক বুঝলাম না, তুই জানিস আমি কে? না, আমরা যা জানি তুই তা না। তুই আসলে কে? আমি তোর বন্ধু, কোনো সন্দেহ আছে? আমার বন্ধু তার ঠিক আছে, কিন্তু মাহমুদ কে? আমার বন্ধু। শুধু কি বন্ধু নাকি আরো কিছু? বলতে পারিস অনেক কিছু। মানে হলো মাহমুদ আমার বন্ধু, আবার আমার দেশের একজন রক্ষকও। ঠিক বুঝলাম না। মাহমুদ একজন নামকরা মানুষ। বাকিগুলো বলতে গিয়ে থেমে গেলাম। কি হলো, থেমে গেলি কেন বল? পরে বলবো, এখন বলা যাবে না। কখন বলবি? কাল কলেজে গেলে বলবো। এখন বলতে সমস্যা কোথায়?
বলছি তো কাল বলবো। ওকে বলিস, রাগ করিস কেন? একটু চুপ থাক। আমরা দুইজন রিক্সা নিয়ে আসতে লাগলাম। এখনও ওই বাইকার আমাদের ফলো করছে। আমরা বাসার দিকে না গিয়ে অন্যদিকে রিক্সা যেতে বললাম, আর একটা বুদ্ধি আটলাম যাতে যারা আমাদের ফলো করছে তারা অন্যদিকে চলে যায়। আমরা রিক্সা করে একটা নির্জন রাস্তায় গেলাম। সাগর বলল, আমরা কোথায় যাচ্ছি? আমিও জানি না কোথায় যাচ্ছি, তবে রিক্সা থেকে নামলে ক্ষতি আছে। কেন, কি হয়েছে? কেউ আমাদের ফলো করছে, তারা আমাদের ফলো করা ছাড়লে আমরা নিচের জায়গায় যাব। কি, এখন কি হবে? ওয়েট, মাহমুদকে জানাচ্ছি। মাহমুদকে ফোন দিলাম, বাইকের নাম্বারটা বললাম। মাহমুদ রানাকে পাঠিয়েছে। কিছুক্ষণ পর রানা নিজের গাড়ি সহ আরও 2টা গাড়ি নিয়ে আসলো। রানা আমাকে যাতে না চেনে মাস্ক পরে নিলাম। রানা গিয়ে বাইকের সামনে দাঁড়ালো। বাইকার 2জন রানাকে দেখে পালাতে গেলে রানার পোলাপান তাদের ধরে ফেলে। আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসি, আর ওইদিকে রানা ওই 2জনকে ধরে গাড়িতে তুলে ফেলল। তারা কাকে ফলো করছে জানার জন্য রানা রাজধানায় নিয়ে গেল। মারধর করার পরে তারা বলল রবিউলকে ফলো করছে, এরা মারিয়ার লোক, মারিয়া এদের ফলো করতে বলছে। এই খবর রানা মাহমুদকে জানালো। রবিউলের কথা শুনে রানা অবাক। সবাই জানে রবিউল মারা গেছে, কিন্তু এরা যখন রানাকে রবিউলের কথা বলল তখন রানা রবিউলকে দেখতে চাইল। মাহমুদ নিষেধ করে দিছে, এখন রবিউলের সাথে দেখা করা যাবে না, কারণ এখন রবিউলের সাথে কেউ দেখা করলে সমস্যা হবে। রবিউল বেঁচে আছে এটা সাকিবের কানে চলে যাবে, তাই মাহমুদ নিষেধ করে দিল। তারপর মারিয়ার লোকগুলোকে মেরে মারিয়ার কাছে পাঠিয়ে দিল। আর এদিকে আমিও চলে আসলাম বাসায়। সেই ভাঙা বস্তিতে এসে মাহমুদকে ফোন দিলাম কী খবর জানার জন্য। মাহমুদ আমাকে সব বলল, কারা আমাকে ফলো করছিল এইসব। আমি এসে বসে থাকলাম, আর ওইদিকে মারিয়ার লোকগুলো গিয়ে রান্নার কথা বলল। যা শুনে মারিয়া অনেক রেগে গেল। কেন একটা বস্তির ছেলের জন্য রানার মতো মাফিয়া তার লোকদের মারল? কেন এই বস্তির ছেলের জন্য রানার এত দরদ? কাল কলেজে আসুক, তাহলে এই বস্তির ছেলেকে হারে হারে বোঝাবো মারিয়ার গায়ে হাত তুললে তার পরিণাম কী হয়। আমি সারাদিনের ব্যস্ততায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। রাতে শিকদার ফোন দিল। মারিয়ার সাথে আমার ঘটে যাওয়া ঘটনাগুলো সাগর শিকদারকে জানালো। শিকদার ঘটনাগুলো শুনে বেশ অবাক। যেখানে শিকদারের মতো বড়লোকের ছেলে মারিয়াকে কিছু বলতেও পারেনি, সেখানে আমার মতো বস্তির ছেলে কিভাবে মারিয়াকে মারলো, আবার তাও সবার সামনে। তাই শিকদার আমাকে ফোন দিয়ে আমার মুখ থেকে ঘটনা শুনতে চাইল। আমিও সব বললাম। শিকদার সে কি অবাক, বলার মতো না। ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে আবারও কলেজে গেলাম। দারোয়ান এখন আর আটকায় না। কিক দিছিলাম যে ওটা কাজ হয়েছে। ক্লাস শুরু হতে আর একটু দেরি আছে, তাই বাইরে বসে আছি। সাগর আর শিকদারকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। আমি বসে আছি, এখনও সাগর বা শিকদার কেউ আসেনি। বসে বসে অতীত মনে করতে লাগলাম। যাদের জন্য এত কিছু করেছে, আজ তারাই আমাকে কি থেকে কি করলো। তখনই সামনে 5 থেকে 6 জন লোক আমার সামনে এসে দাঁড়ালো। আমি মাথা নিচু করেছিলাম, তাই তাদের পা দেখা যাচ্ছিল। মাথা তুলতেই দেখলাম সবার কোমরে গান আছে। এই অবস্থায় যে কেউ প্যান্ট নষ্ট করে ফেলবে, কিন্তু আমি এসবে অভ্যস্ত। যখন মাথা তুললাম ওদের থেকে একজন বলল, তুই মারিয়া ম্যামের গায়ে হাত তুলেছিলি কাল, আজ তোর সেই হাত আমি কেটে দেব। কি আমি কখন কিভাবে আর মারিয়াকে? বেটার বুদ্ধি আছে, আমাদের সাথে চালাকি করতেছে। আমি কোনো চালাকি করছি না। কে মারিয়া? এই, একে ধর তো, মারিয়া ম্যামের কাছে নিয়ে যাই। তারা আমাকে মারিয়ার কাছে নিয়ে গেল। ম্যাম, এই ছেলেটা নাকি যে আপনাকে কাল অপমান করছিল? হ্যাঁ, এই ছেলেটা। এই খ্যাতটাকে আজ এমন মার দিবি যাতে আর পৃথিবীর আলো না দেখে। মারতে মারতে মেরেই ফেলবি। ওকে ম্যাম। এবার বুঝবি মারিয়ার সাথে কেউ লাগতে আসলে তার কি করে মারিয়া। ও তাই, তাহলে কালকের কথায় আপনার কিছু হয়নি? আজ তোকে আমি নিজ হাতে মেরে ফেলবো, দেখি তুই কি করতে পারিস। ওকে, দেখি তোর সাহস কেমন আমাকে মারবি। তাই তোর মতো একটা পাতি মাস্তান হাসালে রে আমাকে, হাসালে। ইচ্ছে মতো হেসে নে, আজ তোকে আমি মাটির নিচে পুঁতে দিব। ওকে, দেখা যাবে আমাকে কিভাবে কি করিস। এই ওকে নিয়ে আমার পুরাতন গোডাউনে বেঁধে রাখবি, কেউ একটা ফুলের তোড়াও দিবি না। একে যা করার আমি করব। ওকে ম্যাডাম।
এই চল, আমাকে নিয়ে যেতে চাচ্ছে। আমিও যাওয়ার জন্য সামনে পা বাড়ালাম। গেটের সামনে যেতেই সাগর আর শিকদারের সাথে দেখা। তারা কান্না করার মতো অবস্থা আমাকে এইভাবে দেখে। আমি লোকগুলোকে বললাম, তোমরা তো আমাকে মেরে ফেলবে, আমি একটু আমার বন্ধুদের সাথে কথা বলি। ওকে বলো, 2 মিনিট সময়। মনে মনে বললাম, শালা জেলখানায় আছি মনে হচ্ছে। আমি সাগর আর শিকদারের সামনে গিয়ে বললাম, তোরা চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোদের একটা নাম্বার দিচ্ছি, ফোন করে বলবি আমাকে কিডন্যাপ করা হয়েছে, আর নাম্বারটাও দিবি। আমি তাদের রাশেদের নাম্বারটা দিলাম আর বললাম, এই নাম্বারে ফোন দিয়ে আমার কথা বলবি, আর তোরা একদম নিশ্চিন্তে থাক, কালকেই কলেজে বাকি কথা হবে। তারপর চলে আসলাম লোকগুলোর সাথে। তারা আমাকে একটা রুমে নিয়ে গিয়ে হাত পা একটা চেয়ারের সাথে বেঁধে দিয়েছে। এইদিকে সাগর শিকদার রাশেদকে ফোন দিয়ে আমার কথা বলায় রাশেদ পুরো গ্যাং নিয়ে বেরিয়ে পড়লো। আমার লোকেশন ট্র্যাক করে তারা আমার দিকে রওনা দিল। এইদিকে 1 ঘন্টা পর মারিয়া আমার কাছে আসলো, তার সাথে আসলো মারিয়ার কিছু পোলাপান। এখন কেমন লাগতেছে চান্দু? হুম, আমাকে অপমানিত করা, আমার গায়ে হাত তোলা, আজ তোকে বুঝিয়ে দিব আমি কে। সত্যি কি আমাকে মারবে? কি ভয় পাচ্ছিস? হুম, অনেক। ওকে, তাহলে তোকে প্রাণে মারবো না, তোকে কয়েকটা দিন ছেড়ে দিব। আর যদি মারতে না পারিস? তোর এখনো তেজ কমেনি? আরে না, তেজ তো তোর কমেনি। একটা মেয়ে হয়ে এত পাওয়ার কিভাবে দেখাস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার ক্ষেতের বাচ্চাকে মার না। আমাকে মারার জন্য মারিয়ার লোকগুলো সামনে আসতেই আমি চেয়ারটা টেনে ভেঙে ফেলি আর ওই চেয়ার দিয়ে লোকটার মাথায় মারি। লোকটার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। লোকটাকে মারছি দেখে মারিয়া আরও রেগে উঠল। বাকি লোকদের বলল যাতে সবাই একসাথে আমাকে মারতে আসে। সবাই আমাকে মারতে আসতে লাগলো। আমিও কম কিসে আগের জনকে পেটে কিক, পরের জনকে মুখে, পরের জনকে কোমরে, পরের জনকে মাথায় কিক দিয়ে শুইয়ে দিলাম। সবাই মাটিতে শুয়ে গড়াগড়ি করতে লাগলো। আমার মারের স্টাইল দেখে মারিয়া অবাক। যেখানে ট্রেনিং প্রাপ্ত গুন্ডারা আমাকে মারতে আসলো সেখানে উল্টো আমি তাদের মেরে শুইয়ে রাখছি। মারিয়া ভাবতে লাগলো, কি চাইলাম কি হলো, আসলাম মার দিতে, এখন তো খেতে হলো। কে এই ছেলে যে আমার লোকগুলোকে এভাবে মেরে নিজেই বসে আছে? না, এভাবে সাধারণ কেউ মারতে পারে না। হয়তো এ কোনো বাহিনীর কেউ, নয়তো কোনো মাফিয়া হলে আমাকে মেরেও ফেলতে পারে। কি করব এখন? ভাইয়াকে ফোন দিব? না, ফোন দিলে হিতে বিপরীত হতে পারে, তার থেকে অন্য কিছু ভাবতে হবে। এইদিকে আমি সবাইকে মেরে মারিয়ার জন্য যে চেয়ারটা তার গুন্ডারা এনেছিল ওটাতে বসে আছে। আমি মারিয়াকে বললাম, কে ম্যাডাম, ভয় পাইছেন? কে তুই? এখনো বুঝতে পারছিস না আমি কে? আরে তোর লোকদের মেরে মাটিতে শুইয়ে দিছি, এবার চিন্তা কর আমি কে হতে পারি। কে তুই বল? শুনবি তাহলে? হ্যাঁ বল, কে তুই? আমি হলাম খ্যাত ভিকারের ছেলে, বস্তির ছেলে যেগুলো তুই বলিস। জানিস এই ভিকারের ছেলেকে? আরে জানলে তুই কেন তোর মাফিয়া ভাই সাকিবও মাটি খুঁড়ে মাটির নিচে ঢুকে যাবে। তোর পরিচয় দে, কে তুই? আমার পরিচয় চাস? তাহলে শোন, আমি হলাম সে যে তোর ভাইয়ের মতো 1000 খানেক মাফিয়া এক পাশে রাখে। আমি হলাম সে যার পা মুছে দিতে তোর ভাইয়ের মতো 1000 মাফিয়া বসে থাকে। কখন আমি পাটা তাদের দিকে বাড়িয়ে দিই সেই আশায়। আমি হলাম সে যার একটা মেসেজে তোর ভাইয়ের মতো লাখ লাখ মাফিয়া মাটির নিচে চলে যাবে, যাদের লাশও খুঁজে পাবি না। জানিস কি আমি হলাম দ্য মাফিয়া কিং। আর কে বলতেই মারিয়া অজ্ঞান। এদিকে রাশেদ পোলাপান নিয়ে আমি যে ঘরে আছি ওই ঘর ঘিরে রেখেছে। রাশেদ একটা গান নিয়ে রুমের মধ্যে ঢুকলো। চারপাশে দেখতে দেখতে আমি যে রুমে আছি সেই রুমে আসলো। সেই যখন দেখলো এরা সবাই পড়ে আছে তখন রাশেদ আমাকে এসে জড়িয়ে ধরল। শত হলেও বেস্ট ফ্রেন্ড বলে কথা। তোর কিছু হয়নি তো? এত বড় বুকের পাটা আছে কারো, আমাকে চাইলেই মেরে ফেলতে পারবে। এদের কি মেরে দেবো? না, এদের মারলে হবে না, এদের দিয়ে সুলতানকে দেশে আনতে হবে। এখন এদের কি করব? সবাইকে তোর গোডাউনে নিয়ে যা, ওখানে রাখবি সবাইকে। রাতে আমি আসছি, তখন দেখা হবে এদের সাথে। ওকে। তুই একা নাকি? না, পোলাপান আছে, পেছনে ঢুকতে নিষেধ করেছি। ভালো করছিস, আমার কথা জানলে সমস্যা হবে।
এখন একটা কাজ কর, আমি ওইদিকে যাচ্ছি, তুই এখানে থাক। আর তোর পোলাপানদের বল এদের নিয়ে যেতে। আর এই মেয়েটাকে চোখে চোখে রাখতে বলবে। এই মেয়েটাই সুলতানকে দেশে আনবে। ওকে। আমি পাশেই চলে গেলাম, যাতে রাশেদের কোনো পোলাপান আমাকে না দেখে। আমার পরিচয়টা ততদিন গোপন রাখতে হবে যতদিন সুলতান দেশে আসছে। রাশেদের পোলাপান মারিয়া ও তার লোকজনকে নিয়ে গেল। রাশেদ দাঁড়িয়ে আছে আমার জন্য। পোলাপানকে বলে দিছে তাদের কোথায় রাখতে হবে। চল এবার যাই। কোথায় যাব? আমার সাথে। তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। না, আমি কাল বিকেলে যাব, চাইলে এখন তুই আমার সাথে ঘুরতে পারিস। ওকে চল। তোর মাস্ক আছে? গাড়িতে আছে। কিন্তু কেন? করোনা অনেক বেশি, তাই মাস্ক পরতে হবে। ওকে পরবো। করোনার জন্য রাশেদকে মাস্ক পরতে বলিনি। রাশেদ অনেক বড় একজন মাফিয়া, তাকে সবাই চেনে, তাই মাস্ক পরতে বললাম। রাশেদ গাড়ি নিতে চাইলো, কিন্তু আমি গাড়ি নিতে দিলাম না। আমরা এখন কলেজে যাব, কারণ সাগর আর শিকদার কলেজে আছে, হয়তো আমার জন্য অনেক চিন্তাও করতেছে। গিয়ে তাদের একটা সারপ্রাইজ দিব। আমি আর রাশেদ রিক্সা নিয়ে কলেজে আসলাম। ভেতরে ঢুকতেই দারোয়ান আটকালো। দারোয়ান যাওয়ার সময় দেখছে মারিয়া আমাকে নিয়ে যাচ্ছে, তাই আটকালো। কি চাই? একটু আগে তো মারিয়া ম্যাডাম আপনাকে নিয়ে গেল, আর এভাবে ছেড়ে দিল? ও আমাকে ছাড়ে নাই, বরং আমি ওকে ছাড়ছি। কিছুই বুঝলাম না। বুঝতে হবে না। তারপর আমরা ভেতরে চলে এলাম। আমি সাগর আর শিকদারকে খুঁজতে লাগলাম। আমি জানি তারা ক্লাস করবে না আমার এই অবস্থা জেনে, তাই চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ে মারিয়ার দলের দিকে। তারা শিকদার আর সাগরকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখছে। তারপর আমরা ভেতরে চলে এলাম। আমি সাগর আর শিকদারকে খুঁজতে লাগলাম। আমি জানি তারা ক্লাস করবে না আমার এই অবস্থা জেনে, তাই চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ে মারিয়ার দলের দিকে। তারা শিকদার আর সাগরকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখছে। এদেরই অবস্থা দেখে আমার মাথায় আগুন ধরে গেল। আমি তাদের সামনে যেতেই সবাই অবাক। আমি বুঝলাম কেন অবাক হয়ে গেছে। মারিয়া আমাকে নিয়ে গেল, অথচ কিছু না করে ছেড়ে দিল, তাই অবাক। এই মেয়ে, তোদের সমস্যা কি? এদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখছিস কেন? ওই কাকে কি করব তা আমাদের ইচ্ছে চাইলে তোকেও করতে পারি। আমি বুঝি না তোরা মেয়ে নাকি হিজড়া, সব সময় তাদের মতোই আচরণ করিস। কি বললি? হিস লাগে? তোদের দলের একজন ছাড়া তো সবাই ছেলেদের মতো। তোর সাথে কথা বলে লাভ নেই। এই তোরা চল তো আমার সাথে। সাগর আর শিকদারকে বললাম, তারা আমার সাথে আসতে যাবে। তখনই সিমি পথ আটকায়। আমি পথ আটকানোর কারণ জানতে চাইলে সে আমাকে বলে মারিয়া যতক্ষণ আসবে না ততক্ষণ এদের এইভাবে রাখতে বলছে। যদি আর এক সপ্তাহ ধরে মারিয়া না আসে তাহলে কি এরা এইভাবেই থাকবে? এক সপ্তাহ কেন, একটু পরে আসবে। ওই চিন্তা বাদ দাও, মারিয়া আর আসবে না। ওই চল তোরা। সাগর আর শিকদারকে আনতে চাইলে মারিয়ার লোক পথ আটকায়। আমার এসব দেখে রাশেদ বেকুব হয়ে আছে। যেখানে আমার একটা কথায় পুরো শহর হারিয়ে যাবে, সেখানে এরা আমার সাথে তর্ক করতেছে। সাগর আর শিকদার, তোরা যখন যেতে পারবে না বা তোদের যেতে দিবে না, তখন তোরা নিজের মতো করে বেরিয়ে আয়। তবে তোদের গায়ে কেউ হাত তুলতে পারবে না। যদি কেউ তোলে তার হাতটা আর থাকবে না। আমার কথা শিকদার না বুঝলেও সাগর কিছুটা বুঝছে। হসপিটালের ঘটনার পর থেকে সাগর মনে করে আমারও কিছু পাওয়ার আছে, হয়তো সেটা বন্ধুদের, তাও তো আছে। আমার কথায় শিকদার আর সাগর চলে আসতে লাগলো। তখনই সিমির সামনে আসে। আমি সাগরকে ইশারা করলাম ধাক্কা দিয়ে চলে আসতে। সাগর তাই করলো, এক ধাক্কা দিয়ে চলে আসলো। আমরা চলে আসলাম কলেজ থেকে বাইরে। ওইদিকে সিমিকে ধাক্কা দেওয়ায় সে রেগে আগুন। মারিয়া আসলে আমার থেকে প্রতিশোধ নিবে এই চিন্তা করলো, কিন্তু সে তো জানে না মারিয়া আর আসবে না। আসলেও আর আমার সাথে লাগবে না। যদিও আসে তখন দেরি করে আসবে। আমি রাশেদ শিকদার চারজন চলে এলাম। এসে একটা পার্কে গেলাম। রাশেদ এখনও মাস্ক খোলে নাই, আর আমি বলছিলাম রাশেদ যেন কোনো অবস্থাতেই মাস্ক না খোলে। আমরা চারজন পার্কে এসে বসলাম। রাশেদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তারা অবশ্যই রাশেদের চেহারা দেখতে চাচ্ছে। শেষে এক প্রকার বাধ্য হয়ে রাশেদ তার চেহারা দেখালো। রাশেদের চেহারা দেখে সাগর আর শিকদার দাঁড়িয়ে কাঁপতে লাগলো। তাদের মনে একটাই প্রশ্ন, এতক্ষণ থেকে আজরাইলের সাথে বসেছিলাম। আল্লাহ বাঁচাও। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন তোরা? ভাই এটা কে? ওর নাম রাশেদ। কয়েকদিন আগে খবরে ওনার নামের ছবি বের হয়েছিল। ইনি একজন বড় মাপের মাফিয়া। হ্যাঁ ওটা আমি ছিলাম, তবে
তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি তো তোমাদের বন্ধু। ভাই আপনি এত বড় মাফিয়া আমাদের বন্ধু হবেন কেমনে? হ্যাঁ ভাই, এত বড় মানুষ আপনি, আমাদের সাথে আপনার যাবে না। ঠিক এই কথাটা আমি তোদের বলছিলাম। তোরা আমাকে কি বলছিলি মনে আছে? বন্ধুত্বে বড় ছোট কিছু নেই, তোরা বলছিলি। হ্যাঁ বলছিলাম, কিন্তু আমরা মাফিয়া ছিলাম না, আর তুইও মাফিয়া নয়, তাই। আচ্ছা মনে কর আমিও মাফিয়া, তাহলে কি তোরা আমাকেও ছেড়ে যাবে? হ্যাঁ, কারণ আমরা কোনো মাফিয়ার সাথে বন্ধুত্ব রাখবো না। কেন? আমি মাফিয়া হলে তোদের সমস্যা কোথায়? কারণ মাফিয়া হলে জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কেউ যে কোনো সময় গুলি করে মেরে ফেলতে পারে। তাই বলে আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিবে? হ্যাঁ। যতদিন বেঁচে থাকবো ততদিন তো বন্ধু হয়ে থাকতে পারিস। হ্যাঁ পারি, তুই মাফিয়া হলে তোর সাথে আমাদের লাইফটাও অনিশ্চিত হয়ে যাবে, কারণ মাফিয়াদের শত্রুর অভাব থাকে না, সাথে মাফিয়ার আশেপাশের লোকজনদের ভয়ও থাকতে হয়। আচ্ছা, যদি তোদের পরিবার তোরা সুরক্ষা থাকতে তোদের মাফিয়া বন্ধু তোদের পেছনে মানুষ দেয়, তবে তো বন্ধুত্ব রাখবি। তখন অন্য কথা। শালা, আমি কোনো মাফিয়া না, জাস্ট তোদের একটু বাঁচিয়ে দেখলাম। যাই হোক, আমি তো রাশেদের সাথে বন্ধুত্ব রাখছি, সে যদিও মাফিয়া। আরে বন্ধুত্বে এইসব কোনো ব্যাপার না, চল ওই দিক থেকে ঘুরে আসি কথা কাটানোর জন্য। তারপর আমরা সেদিন 4 জন মিলে ঘুরলাম, ঘুরে সাগর আর শিকদারকে বাসায় পাঠিয়ে দিলাম। আমি আর রাশেদ চলে গেলাম মারিয়ার কাছে, যেখানে মারিয়াকে বেঁধে রেখেছিল রাশেদের পোলাপান। আমি মাস্ক পরে তাদের কাছে গেলাম, যাতে আরও অনেকটা সময় ধরে তারা আমাকে চিনতে না পারে। আমি আর রাশেদ মারিয়ার সামনে গিয়ে মারিয়াকে আমি বললাম সাকিবকে ফোন দিতে। যদিও মারিয়া ফোন দিতে চায়নি, জোর করার পর ফোন দিল। আমারও কথা সোজা, আমি যেমন যেমন বলবো তেমনটা যদি না বলে মেরে দিব। যদিও মারিয়া আমাকে প্রচুর অপমান করছে, তাও তার প্রতি একটা মায়া কাজ করছে। যদিও মারিয়া অনেকটা অহংকার নিয়ে থাকে, তাও ভালোবাসা টালবাসা কিছু আছে যেটা মারিয়ার প্রতি আমার কাজ করে। যদিও এখন তেমন কিছু আমি লক্ষ্য করিনি মারিয়ার জন্য। তো মারিয়া সাকিবকে ফোন দিল। সাকিব ফোন রিসিভ করতেই আমি নিলাম মারিয়ার ফোন। বোন তুই কোথায়? আর গোডাউনে এত রক্ত কেন? তোর বোন আমার কাছে। আমি যা বলছি তা যদি না করিস তাহলে তোর বোন শেষ, লাশটাও পাবি না। তোর এত বড় সাহস? কে তুই? সাহস থাকলে ঠিকানা দে, কোথায় তুই? কে আমি, কোথায় আমি, এসব জেনে তুই নিচে নিজেকে শেষ কর, তা আমি চাই না। বরং আমি যা বলছি তাই কর। যদি না করি? না করলে তুই একসাথে 2টা ক্ষতি হবে। কি? প্রথমত তোর বোন শেষ, লাশটাও পাবে না। আর দ্বিতীয়ত তোর বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা? মনে আছে আর্কের কথা, যে ছিল একজন মাফিয়া? হ্যাঁ মনে আছে। আর সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেটা ছিল তোর সাজানো। সে অ্যাক্সিডেন্ট করেনি, তুই তাকে গুলি করেছিলি আর মনে করেছিলি আর্কের সব ক্ষমতা তুই পাবি। কিন্তু তুই জানতি না আর্কের অবর্তমানে তার জায়গায় বসে তার বেস্ট ফ্রেন্ড রাশেদ। আর্কেকে মারার পর নিয়ম অনুযায়ী রাশেদ ক্ষমতায় বসে, আর তুই পালিয়ে অ্যাক্সিডেন্টের নাটক করিস। আমি আরও জানি তুই আরও কি কি আকাম কুকাম করছিস। এসব তুই কি করে জানলি? কে তুই? সেটা পরে জানবি, এখন যা বলছি তাই কর। যদি করি তাহলে কি কথাগুলো গোপন থাকবে? 100% আমরা তোর কোনো ক্ষতি করব না, আর তোর বোনেরও না, যদি আমাদের কথা মতো কাজ করিস। ওকে করব, বল কি করতে হবে। মনে আছে হাবিরের কথা, যাক তুই গুলি করছিলি? হ্যাঁ। যার কথাই করছিলি তাকে ফোন দিয়ে তোর কাছে ডাকবি আর তুই ওকে মেরে দিবি। কি? এটা আমি পারবো না। পারবি পারবি, তোর বোন আমার কাছে। জানিসই তো একটা ছেলে আর একটা অপরিচিত মেয়ে একটা ঘরে থাকলে মাঝখানে শয়তান কি করে। যা বলছি কর, নয়তো। ভাই কে তুই? কেন আমার সাথে এমন করছিস? বললামই তো, আবিরকে মেরেছিস তুই, তা আমি যা বলবো তুই তাই করবে। ওকে করব, তাতে আমার বোনের কিছু না হয়। এবার লাইনে আসছিস। ওকে, তাহলে কালকে আমি বলবো তুই কিভাবে কি করবে। আর হ্যাঁ, ভুলেও আমাকে খোঁজার ট্রাই করবি না, করলে কিন্তু ঝামেলা হতে পারে। ওকে, আমার বোনকে ছেড়ে দেয় এখন। কি বললি? আমি বোকা নাকি তোর বোনকে ছেড়ে দিব? তুই আমার কাজ করবি, তোর বোন ভালো থাকবে। রাখলাম। আমি ফোন কেটে দিলাম। সাকিব চিন্তায় পড়ে গেল, একদিকে নিজের বোন আর একদিকে আপন লোক, কি করবে। শেষে সিদ্ধান্ত নিল বোনকে বাঁচাবে।
সাকিব আমার কথা মতো কাজ করতে বাধ্য হলো। এদিকে আমি রাশেদ আর মারিয়া এক রুমে, বাকি পোলাপান বাইরে। আমি রাশেদকে বাইরে গিয়ে সবার জন্য খাবার আনতে বললাম। রাতে সবাইকে খাবার দিতে হবে, তাই আমি মাফিয়া হলেও মানুষের প্রতি যে মূল্যবোধ থাকা দরকার সেটা আছে। রাশেদ পোলাপান পাঠালো খাবার আনতে। মারিয়াও তার 5 লোকের জন্য আধ ঘন্টা পর খাবার আনলো। মারিয়ার লোকগুলো অন্য ঘরে ছিল, তারা খাবার খেয়ে নিছে, কিন্তু মারিয়া খাচ্ছে না। অনেক বোঝালাম না খেলে শরীর খারাপ হবে, কিন্তু সে খাচ্ছে না। মারিয়া, শেষবার বলছি খেয়ে নাও। হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বললাম, আমার খাওয়া দাওয়া নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি বাসায় যাব। তুমি বাসায় গেলে তোমার বেমান ভাই কিছু করবে না, বরং তুমি আমার সাথে থেকে যাও। কি, তোমার সাথে কোনো বস্তিতে গিয়ে থাকবো? তাও আমি? না, কোনো বস্তিতে আর যাব না। তুমি চাইলে আমার সাথে কোনো বড় বাসায় থাকতে পারো, মানে তুমি যে বাসায় থাকো তার থেকে উন্নত মানের বাসা। তাও আমাকে ছেড়ে দিবে না? না, চলো আমার সাথে আমার বাসায়, কোনো বস্তিতে নয়, আর্কের পার্সোনাল বাসায়। না, আমি যাব না। তাহলে এখানে চেয়ারে বসে থাকো। আচ্ছা ঠিক আছে, যাব। গুড, চল তাহলে। আর হ্যাঁ, কোনো চালাকি করবে না। ওকে। তারপর আমি আবারও মাস্ক পরে নিয়ে মারিয়া আর রাশেদকে নিয়ে বেরিয়ে আসলাম গোডাউন থেকে। আমরা এখন আমার বাসায় যাব। আমি গাড়িতে উঠলাম, সাথে রাশেদও। মারিয়া ওঠার মতো করে দিল দৌড়। এটা কি হলো? ভাই বোন দুইজনই এমন কেন? আমি জানতাম এমন কিছু হবে। এখন কি করব? মারিয়াকে ছাড়া চলে যাব? না রে বন্ধু, ওকে সাথে নিব। রাশেদ 5 জন ছেলে রেডি করে রাখছিল, কেউ পালাতে চাইলে তাকে ধরার জন্য। তারা অন্যদের থেকে আলাদা, ভয়ঙ্কর শুটার তারা। সাথে তাদের দৌড়ের গতি বলতে হবে না, সাধারণ মানুষের থেকে দ্বিগুণ। তারা মারিয়াকে ধরে আবারও গাড়ির কাছে নিয়ে আসলো। মারিয়া আবারও গাড়িতে উঠতে না চাইলে আমি জোর করে তুললাম। আমি আর মারিয়া পেছনে বসলাম, রাশেদ সামনে আর সাথে ড্রাইভার। এটা রাশেদের গাড়ি, বুলেট প্রুফ। এই গাড়িটা মাহমুদের গাড়ির থেকে ভয়ঙ্কর। এই গাড়িটা থেকে শুটও করা যায়। এটাও আমি দিছিলাম রাশেদকে। আমরা গাড়িতে করে আমার বাসার সামনে এলাম। এখানে কোনো দারোয়ান নেই। বাসায় অপরিচিত কেউ ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। এই বাসায় শুধু 2 জন লোক যাওয়া আসা করতে পারে, এক আর কে মানে আমি আর রাশেদ। রাশেদ ফোনের মাধ্যমে গেট খুলল। ড্রাইভার গাড়ি নিয়ে সোজা ঢুকে গেল। রাশেদ এখানে মাঝে মধ্যে আসে, তাই ড্রাইভার চেনে। আমি মারিয়াকে নিয়ে রুমে ঢুকলাম। রাশেদ ড্রাইভারকে আরেকটা গাড়ি নিয়ে বাসায় পাঠিয়ে দিল। এই বাসায় একটা সিস্টেম করা আছে, যদি 5 জনের থেকে বেশি মানুষ এখানে 1 ঘন্টা বা তার বেশি অপেক্ষা করে, তাহলে সবাই মারা যাবে। 5 জন থেকে বেশি হলে একটা বিষাক্ত গ্যাস নির্গত হয়ে সবার শ্বাস বন্ধ হয়ে যাবে, শেষে সবাই মারা যাবে। এই বাসার ওপর দিয়ে কোনো বিমান যেতে পারবে না, ব্লাস্ট হয়ে যাবে। আর কেউ বাসায় বাহির থেকে ঢুকতে চাইলে ইলেকট্রনিক শক খাবে। আমি মারিয়াকে নিয়ে ড্রয়িং রুমে বসলাম। অবশ্য আসার সময় খাবার আনছিলাম। মারিয়া খায়নি, সাথে রাশেদ আর আমিও। ড্রাইভার আরেকটা গাড়ি নিয়ে চলে গেল। ওই গাড়িটাও আমার। গ্যারেজে অনেক গাড়ি আছে, ওখান থেকে একটা নিয়ে চলে গেল। আমি আর মারিয়া ড্রয়িং রুমে বসে আছি। রাশেদ খাবার প্যাকেটগুলো নিয়ে আসলো, টেবিলে রাখলো। মারিয়াকে খেতে বললাম, খেলো না, শেষে জোরাজোরিতে খেলো। এখন ঘুমানোর সময় হয়ে গেছে। আমার এই বাসাটা অনেক বড়, যদিও 3 তলা। 1 তলায় 4 রুম করে আছে। আমরা নিচের ঘরগুলোতে থাকব। রাশেদকে পাঠিয়ে দিলাম এক রুমে। আমি মারিয়াকে নিয়ে এক রুমে গেলাম। রুম দেখিয়ে, এটা তোমার রুম, মানে আজ থেকে এখানে তুমি থাকবে। আর সরি, তোমার কোনো কাপড় নেই, কাল গিয়ে শপিং করে আসবে। চাইলে তুমি যেতে পারো, আর নয়তো কাউকে পাঠাতে পারো। আজ থেকে আমার রুম মানে? এখানে আমাকে কতদিন আটকে রাখবেন শুনি? যতদিন সুলতান দেশে আসছে। তবে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আসবে। না, আমি এতদিন থাকতেই পারবো না। তুমি না চাইলেও থাকতে হবে। আমাকে ক্ষমা করে দাও। আই এম রিয়েলি সরি। আমি আসলে ভুল করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। সময় হলে বলবো ক্ষমা করা যায় কিনা। আর হ্যাঁ, ভুল করেও আর ভুল করতে চেও না। সরি। আচ্ছা শোনো, এটা আমার পার্সোনাল রুম। এই রুমে আমি ছাড়া কারো প্রবেশ নিষেধ। অবশ্যই অন্য রুমে তোমাকে থাকতে দিতে পারতাম, কিন্তু এইখানে থাকতে দেওয়ার একটা কারণ, সেটা হলো তুমি কয়েকদিনের অতিথি। যাই হোক, তুমি এখানে ঘুমাও। ওটা ওয়াশরুম, ওটা ব্যালকনি। আর হ্যাঁ, ভুলেও আমার কোনো জিনিসে হাত দিবে না। আবারও বলছি, ভুলেও আর ভুল করবে না। এখন ঘুমাও, আমি গেলাম।
গুড নাইট। আমি মারিয়াকে রুমে রেখে আমি আরেকটা রুমে চলে গেলাম। আমরা 3 জন 3 রুমে। আমি এসে শুয়ে পড়লাম। অনেকদিন ধরে বসতে আছি, তাই ঘুম তাড়াতাড়ি চলে আসলো। হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। আর অপরদিকে মারিয়া চিন্তা করলো, কেন বারবার কোনো জিনিসে হাত দিতে নিষেধ করছে, কি আছে এই জিনিসে, আমাকে দেখতেই হবে। মারিয়া আমার সব জিনিস ঘাঁটতে লাগলো। পুরো রুম তছনছ করে ফেলছে। পালানোর কোনো ট্রিক্স পেলে পালাবে, আর না পেলে কিছু করার নেই, এখানে থাকতে হবে। খুঁজতে খুঁজতে মারিয়া একটা ডায়েরি পেল, যেখানে লেখা ছিল আর্কের কিছু গুরুত্বপূর্ণ কথা। মারিয়া ডায়েরিটা পড়ে কাঁদতে লাগলো। একটা মানুষ কিভাবে এত কষ্ট সহ্য করতে পারে। চলুন জেনে আসি ডায়েরির কথা। ডায়েরিটা মারিয়া হাতে নিল, ভাবলো ডায়েরিতে তেমন কিছু থাকবে না। এই বলে রেখে দিতে গেল, তখনই মারিয়ার চোখে পড়লো ডায়েরির ওপরের পাতা, যেখানে লেখা ছিল কিং অফ দ্য মাফিয়া আরকে। তাই মারিয়ার আগ্রহ হলো ডায়েরিতে কী আছে দেখার। প্রথম পাতায় অনেক পরিশ্রম আর চেষ্টার ফলে আজ আমি একজন আর্মি মেজর। পরের পাতায়, আজ আমি অনেক হ্যাপি, আমার দেশের কিছু নারী পাচারকারীকে শেষ করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, আমি 50 জনেরও বেশি নারীকে পাচার হওয়া থেকে রক্ষা করছি। পরের পাতায়, আজ আমি দুবাই যাচ্ছি আরও কঠোর পরিশ্রম করে দেশকে রক্ষা করার জন্য। পরের পাতায়, আজ আমার দুবাই ট্রেনিং শেষ, নিচে দেশে আসতে যাচ্ছিলাম, তখনই আমাদের ট্রেনার স্যার ফোন দিয়ে জানায় দুবাইয়ে একদল ভারতীয় জঙ্গি দুবাইয়ে কিছু শপিং মলে বোমা হামলা করতে পারে, তাই আমাদের দিয়ে ওই মিশনটা করানো হবে। আমাদের ক্যাপ্টেন ছিল দুবাইয়ে একজন মেজর, নাম তার ইয়াহিয়া আবরার। তার নেতৃত্বে আমরা মিশন শেষ করি। অবশ্য একসময় জঙ্গিরা গুলি করছিল আমাদের, শেষে তাদের বিরুদ্ধে আমরাও গুলি করি। সবার দৃষ্টির অগোচরে একজন জঙ্গি আমাদের পেছনে চলে যায়। সে শ্যুট করতে যাচ্ছে, তখনই আমি তাকে দেখে ফেলি। আমি তাকে শ্যুট করতে গান নিয়ে ঘুরতেই ক্যাপ্টেন আমাকে ভুল বুঝে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ক্যাপ্টেন মনে করছিল আমি দুবাইয়ের বিরুদ্ধে গিয়ে জঙ্গিদের হয়ে কাজ করব। পরে ক্যাপ্টেন আমাকে ধাক্কা দেওয়ায় আমার গান আমার হাত থেকে পড়ে গেল। ক্যাপ্টেন আমাকে শ্যুট করতে যাবে, তার আগে আমি ক্যাপ্টেনকে আমার হ্যান্ডগান দিয়ে ক্যাপ্টেনের হাতে শ্যুট করি। ক্যাপ্টেন পড়ে যেতেই আমি পেছনের জঙ্গিকে হ্যান্ডগান দিয়ে শ্যুট করি। জঙ্গির মাথায় শ্যুট করায় সে জায়গায় মারা যায়। আমার দেশের 2 জন ছিলাম, একজন রাশেদ আমার বেস্ট ফ্রেন্ড। ক্যাপ্টেনের হাতে শ্যুট করায় আমাকে দুবাইয়ের সৈনিক যারা ছিল তারা গ্রেফতার করলো। আজ আমার বিচার হবে ক্যাপ্টেনকে শ্যুট করায়। আমাদের মিশন কাল শেষ হয়েছিল। রাশেদ চাইলে চলে যেতে পারতো আমাকে রেখে, কিন্তু সে আমাকে রেখে যাবে না। তার বিশ্বাস আমি ভুল কিছু করিনি। সে গিয়ে ঘটনাস্থল তদন্ত করে। আমি এখন দুবাইয়ের সেনা বিচারালয়ে বসে আছি। তারা আমাকে ক্যাপ্টেনকে শ্যুট করার কারণ জানতে চায়। আমি ঘটনাটা ওনাদের বলি। ওনারা প্রমাণ চাইলে আমি সময় চাই প্রমাণ করার, কিন্তু রাশেদ সবাইকে থামিয়ে দিয়ে প্রমাণ স্বরূপ ভিডিও ফুটেজ দেখায়। ঘটনাগুলো হয়েছিল শপিং মলে, চারদিকে সিসিটিভি ক্যামেরা ছিল, তাই পুরো ঘটনা ভালো করে দেখল। আর আমাকে বিচারক মুক্ত করে দিয়ে ক্যাপ্টেনকে সন্দেহজনক মনে করে তার বিরুদ্ধে মামলা দায়ের করল। আজ আমাকে দুবাইয়ের সাহসিকতা ও বিচক্ষণতার জন্য স্বর্ণপদক দিল। আমি আর রাশেদ চলে এলাম দেশে। আজ আমাকে বাংলাদেশ থেকে একটা বড় মিশনে দেওয়া হয়। একটা লিস্ট দেওয়া হয় যেখানে বাংলাদেশের পুরো মাফিয়াদের লিস্ট আছে। এই কাজের দায়িত্ব সিএম আমাকে দিছে। আমি কাজগুলো সঠিকভাবে করি, যার জন্য আমাকে স্পেশাল অফিসার করা হয়। আজ আমি চাকরি থেকে বেরিয়ে আসতে দরখাস্ত করেছিলাম, কিন্তু তারা আমাকে চাকরি থেকে বের হতে দিবে না। তাদের এক কথা, আমার মতো সাহসী অফিসার তারা চায়, আরও চায়। আমি অনেক জোরাজুরি করলাম চাকরি থেকে বের হয়ে আসতে, কিন্তু তারা দিবে না। শেষে একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনো মিশনে সরকারি হয়ে যাব না। দেশ রক্ষার জন্য আমি নিজে একটা টিম গঠন করব, যেটা দেশ ও দেশের বাইরে শত্রুদের থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করবে। তারা আমার এমন চিন্তাধারা দেখে আমাকে হতাশ করেনি। আমাকে তারা বলে আমার টিম গঠনে কি কি লাগবে। আমি বেশি কিছু চাইনি, 2 জন মেজর, 1 জন প্যারাকমান্ডো, 10 জন সাধারণ ট্রেনিং প্রাপ্ত সৈনিক আর কিছু অস্ত্র চাই। তারা আমাকে দিয়েও দেয়। মেজর প্যারাকমান্ডো ছিল আমার বন্ধুগুলো। মেজর রাশিদুল ইসলাম রাশেদ, 2 মাহমুদ হাসান আরমান মাহমুদ প্যারাকমান্ডো, সৈয়দ মোহাম্মদ সৌরভ, আর বাকি 10 সৈনিক। আজ আমি মাফিয়া, যার এক কথায় চলে দেশ। সবাই আমাকে মাফিয়া আর কে নামে চেনে। আমার আসল নাম চাপা পড়ে গেছে মাফিয়াদের মাঝে। দেশকে রক্ষায় কত রকমের চিন্তা করতে হয়।
আজ জানলাম আমার মাফিয়া টিমে একজন শত্রু ঢুকে গেছে। তাকে ধরা আমার প্রধান লক্ষ্য। আমার গুপ্তচর আবিরকেই সে কাজে লাগালাম। সে জানালো আমার টিমে সাকিব নামের একজন আছে, যে একটা মোটামুটি পদে আছে। আবির জানালো সাকিব ও আরও একজন আমার টিমে আছে যারা সুলতানের জন্য কাজ করে। সুলতান আরেকটা মাফিয়া। আমি আবিরকে বললাম সাকিব ছাড়া আরেকটা কে যে আমার টিমে থেকে সুলতানের জন্য কাজ করে, তার নাম কি? শেষে জানলাম ওটা আলফি নামের কেউ। আমি আলফিকে ধরলাম আর তার মুখে প্লাস্টিক সার্জারি করে দিয়ে আবিরের মতো করে দিলাম। আর আবিরকে আলফি। ওসির কথা মতো সাকিব আবিরকে মেরে দিল, কিন্তু সেটা ছিল আলফি। সাকিব কার কথা মতো এইসব করছে আমার জানা ছিল, তাই সাকিবকে দিয়ে ওসিকে মারার জন্য আমি একটা গেম খেলি। সাকিব ওটাতে পা দেয়। আমি সাকিবকে একটা রুমে ডাকি আর আবিরকেও। আবির আলফির মুখে ছিল, তাই সাকিব বুঝতে পারেনি। আবিরকে কয়েকটা চর মেরে কথা বের করতে চাইলে সাকিব আমাকে গুলি ধরে শেষে গুলি করে, যেটা ছিল আমার চাল। সাকিব আমাকে মেরে আনন্দে চলে যায়, কিন্তু সে জানতো না আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম। আমি সবার কাছে মরার অভিনয় করি। আমার বেঁচে থাকা আমার পরিবার আর 2 বন্ধু ছাড়া আর কেউ জানে না। পুরো মিডিয়া তোলপাড় যে দেশের সেবা করে এত কিছু করছে, সে আজ মারা গেছে। আমার লাশের জায়গায় আলফির লাশ দাফন করা হয়। আমি চলে যাই আলাদা শহরে। আমি ততদিন থাকবো এই শহরে যতদিন সুলতান দেশে আসছে। পরের পাতায় আজ কলেজে যাচ্ছে, তাও বস্তির ছেলে হয়ে। কলেজে ঢুকতেই দারোয়ান আটকালো। আমার পোশাকে মনে হয় না আমি কলেজে পড়ি। দারোয়ান ঢুকতে দিতে চাচ্ছে না, শেষে কোনো রকমে ঢুকতে পারি। কলেজের প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছে। স্যার জানে আমি পড়তে আসব, তবে আমার আসল পরিচয় স্যার জানে না। শুধু জানে আর কে এর কোনো বন্ধু এই কলেজে পড়বে। আমি কলেজে ঢুকে দেখি কতগুলো মেয়ে একটা ছেলেকে কান ধরিয়ে উঠবস করাচ্ছে। আমি ওই দিকে না গিয়ে ক্লাসের দিকে চলে যাই। ক্লাস কোনটা চিনি না, তাই কারো থেকে জিজ্ঞেস করতে হবে। আমি চারপাশে দেখে হাঁটতেছি, হঠাৎ একটা পড়ে এসে আমাকে ধাক্কা দিল। কিভাবে এত সুন্দর হতে পারে একটা মেয়ে? কি সুন্দর তার চুল, কি সুন্দর তার ঠোঁট। মন চাইলো ওই ঠোঁটে একটা কামড় বসিয়ে দিতে। মেয়েটা নিচে পড়ে আছে, হাত বাড়িয়ে দিলাম ওঠার জন্য, কিন্তু সে নিচে উঠে আমার কলার ধরে ফেলল। তারপর কি মার! শেষে জানলাম এর নাম মারিয়া। একটা ছেলেকে কান ধরে উঠবোস করাচ্ছে যে ওরা ওর বান্ধবী। তাদের লিডার মারিয়া। আরও জানলাম মারিয়া সাকিবের বোন। সাকিবের নাম শুনে রাগ হলেও মারিয়াকে নিয়ে আমি ফিদা হয়ে যাই। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, মারিয়া ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে আছে। আচ্ছা, মেয়েটা যদি কোনো নীল পোশাক পরতো, মানে মেয়েদের পোশাক, তাহলে মনে হয় ওকে নীলপুরের মতো লাগতো। ক্লাসে গিয়ে 2টা বন্ধু হলো, সাগর আর শেখদার। পরের পাতায় আজ আবার কলেজে মারিয়ার সাথে ধাক্কা খেলাম। একটু তাড়াতাড়ি করে ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ মারিয়ার সাথে ধাক্কা। মারিয়া সাকিবের বোন। কোন সাকিব জানার জন্য সাগরের কাছে গিয়েছিলাম। শুনলাম মাফিয়া সাকিবের বোন, তার মানে ওই বেমানটার বোন। মারিয়া সেদিনও আমাকে অনেক মারল, তার সাথে ধাক্কা খাওয়ায়। পরের পাতায় আজ আবারও কলেজে গেলাম, সাগরকে মারিয়া মারছে। শেষে আমি গিয়ে মারিয়াকে কয়েকটা চর মারি আর মেয়েদের মতো চলতে বলে। মেয়েটাকে যত মেরেছি মনে হচ্ছে নিজেকে মারছে। অনেক ভালোবেসে ফেলেছি মারিয়াকে, কিন্তু সেটা এখন বলা ঠিক হবে না। আমার কাজ শেষ হলে মারিয়াকে জানাবো। পরের পাতায় লাভ ইউ সো মাচ মারিয়া। মারিয়া ডায়েরিটা পড়তেছে আর চোখের জল ফেলছে। এত ভালোবাসার পরেও একটা মানুষকে আমি এভাবে মারলাম যে চাইলে আমাকে অনেক আগে মেরে ফেলতে পারতো। ভালোবাসার টানে এখন আমাকে কিচ্ছু করেনি। আমি অনেক ভুল করেছি, ওর থেকে মাপ চাইতেই হবে। প্রয়োজনে আমি পা ধরে ক্ষমা চাইবো, তাও চাইবই। অনেক ক্ষতি করেছি আমি, আর কোনো ক্ষতি করব না। আর যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে আর ছেড়ে দিব না। আমি জানি যে আমার ওপর রাগ করেছে, তাও আমাকেই তো ভালোবাসে। সকালে আমি যেভাবেই হোক ক্ষমা চেয়ে নিবই। মারিয়া ডায়েরিটা বুকে নিয়ে শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে চোখের জলে বালিশ ভেজে গেল। এভাবে কাঁদতে কাঁদতে একসময় হারিয়ে গেল ঘুমের রাজ্যে। সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মারিয়ার রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা, আর রাশেদের রুমেরও দরজা খোলা। আমি তাড়াতাড়ি মারিয়ার রুমের সামনে গিয়ে দেখি মারিয়া এখনও রুমে শুয়ে আছে, কিন্তু দরজা খোলা কেন? রাশেদের রুমে গেলাম, রাশেদ ফ্রেশ হচ্ছে। আমাকে দেখে গুড মর্নিং জানালো, আমিও জানালাম। রাশেদকে চমকানোর জন্য বললাম, তুই কখন উঠছিস? মাত্রই উঠলাম।
মারিয়া কোথায়? মারিয়া কোথায় মানে? তুই জানিস মারিয়া কোথায়? তুই তো নিয়ে গেছিলি। হ্যাঁ, নিয়ে গেছিলাম, কিন্তু মারিয়া তার রুমে নেই। এখন কোথায়? কি, রুমে নাই মানে কি বলিস? হয়তো ওয়াশরুমে গেছে। ওখানেও নেই। কি যা তা বকছিস, চল দেখি। বলে আসতে যাবে, আমি আটকে দিলাম আর বললাম সকাল সকাল একটু ফান না করলে কি হয়? কি বললি? এতক্ষণ তাহলে আম্মার সাথে ফান করছিস? দাঁড়া দেখাচ্ছি মজা। বলে রাশেদ আমাকে দৌড়ানি দিল, আমিও দিলাম দৌড়। পুরো রুমে দৌড়তে দৌড়তে মারিয়ার রুমের সামনে দিয়ে আরেক দিকে যাব। এমন সময় মারিয়ার রুম থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়ালো। খেলাম ধাক্কা, মারিয়া নিচে, আমি তার উপর। তাড়াতাড়ি আমি উঠে গিয়ে মারিয়াকে ওঠার জন্য হাত বাড়িয়ে দিলাম, কিন্তু মারিয়া যা করলো বিশ্বাস করেন পাঠকবৃন্দ, ওঠা আমার স্বপ্নেও ভাবি নাই। মারিয়া এমনভাবে আমার হাত ধরে টান দিল, তারপর মারিয়া যেটা করলো বিশ্বাস করেন পাঠকবৃন্দ, আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মারিয়াকে হাত বাড়িয়ে দিতেই মারিয়া আমার হাত ধরে এত জোরে টান দিল যে আমি আবারও সোজা মারিয়ার ওপরে পড়ে গেলাম। এদিকে আমাদের এই কাহিনী দেখে রাশেদ পুরাই বেকুব বনে গেল। আমি আর ৭-৫ না ভেবে মারিয়াকে টেনে তুললাম। মানে কি এসবের মারিয়া? কি করলাম আমি? তুমি খুব ভালো করে জানো তুমি কি করেছ। আমার ইচ্ছে হয়েছে তাই করেছি, তোমার কোনো সমস্যা? মারিয়া ভুলে যেও না, তুমি আমার কাছে বন্দি। কে বলল আমি তোমার কাছে বন্দি? বরং তুমি আমার কাছে বন্দি। মানে? ভালোবাসার কাছে কেউ বন্দি নয়, সবাই মুক্ত পাখির মতো। বুঝলাম না। ওকে, বুঝিয়ে বলছি। ওনার সামনে কি বলবো? হ্যাঁ বলো। তুমি কি আমাকে ভালোবাসো? কি হলো, কথা বলছো না কেন? কি যাতা বলছো? তোমাকে ভালোবাসতে যাব কোন দুঃখে? ওকে, আমি প্রমাণ করছি তুমি আমাকে ভালোবাসো কিনা। কেমনে কে? 1 মিনিট, আসছি। বলে মারিয়া রুমের দিকে চলে গেল। আসার সময় আমার ডায়েরিটা আনলো। তুমি এটা ধরলে কেন? আমি না বলছি আমার কোনো জিনিসে হাত না দিতে? এখন শুধু তোমার নয়, বরং তুমিও আমার। ফাইজলামও রাখো, ডায়েরিটা আমাকে দিয়ে দাও। এটা দেওয়া বা না দেওয়া একই কথা, কারণ এটা আমি পুরোটাই পড়ে নিয়েছি। তোমার সাহস কি করে হয় আমার ডায়েরি ধরার? রাগ করে লাভ নেই, বলো ভালোবাসো কিনা। না, ভালোবাসি না। ডায়েরিতে লিখেছো কেন তাহলে? ওসব এমনি লিখছি। আসছে মিথ্যে বলতে। রাশেদ ভাইয়া, আপনি বলেন আমাকে ভালোবাসে অথচ আমাকে না বলে, নিজে কষ্ট পাচ্ছে, তা কি ভালো লাগবে আমার? তাই আমি বললাম। এসব তো আমি জানি না, তোমরা জানো, আমি গেলাম। কোথায় যাচ্ছেন মিস্টার রাশিদুল ইসলাম, মানে মেজর রাশেদ? রাশেদ চলে যেতে গিয়েও আবার পেছনে তাকালো মারিয়ার কথা শুনে। তুমি কি যাতা বলছো? কে মেজর? এই ডায়েরিতে লেখা আছে, সাথে আরও লেখা আছে দুবাইয়ের মেসন রবিউলকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত দেশে না আসা, সব কিছু। হ্যাঁ, বন্ধুর জন্যই এসব করলাম তো। তো এখন তো বলবেন এই ডায়েরিতে লেখা সব কথাই সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমাকে ভালোবাসেন, এটা কেন সত্যি হবে না বলুন? আমি কিছু না বলে রাশেদের দিকে তাকালাম। আমার তাকানো ওই রাশেদ বুঝে রুমে চলে গেল। তারপর আমি মারিয়াকে হাত ধরে টেনে রুমে নিয়ে গেলাম আর বললাম, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি জানতাম না তুমি কোনো বিশ্বাসঘাতকের বোন, আর জানলে তোমাকে নিয়ে ভাবতাম না। আর তুমি এটা জানছো তার মানে এই নয় যে তুমি আমাকে সহজ মনে করে নিবে। হ্যাঁ, আমি মানি আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা করে দেখি। তোমাকে এখানে আনছি আমার প্রফেশনাল লাইফের দিক দিয়ে, সো তোর তার আমি করবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কান্না করবা না, এটা ন্যাকামি ছাড়া কিচ্ছু না। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি হবে ক্ষমা করে? আবারও তোমার ভাইয়ের মতো বিশ্বাসঘাতকতা করবে? না, আমি এমনটা করব না, তবে আমার ভালোবাসার জন্য এতটুকু করতে পারি। যারা তোমাকে ঠকিয়েছে ওদেরকে তোমার কাছে আনতে পারি। তুমি কি মনে করো আমি আনতে পারছি না তাদের? আমি চাইলে তারা যেখানে আছে সেখানেই মেরে দিতে পারি। শুধু যেখানে বিশ্বাসঘাতকতা করেছে সেখানে মারার জন্য আমি বসে আছি। তুমি যা ইচ্ছে করো, তাও আমাকে মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও। আমার কথা মতো চললে মাফ করা যায় কিনা ভেবে দেখব। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে।
আরে কি করছো এইসব? পা ছাড়ো, আমার এসব ভালো লাগে না। যদি ক্ষমাই না করো তাহলে পা ছাড়বো না পা। আমাদের চিল্লানি শুনে রাশেদ সোজা আমাদের কাছে চলে এলো। তখন মারিয়া আমার পা ধরা অবস্থায় ছিল। রাশেদ এসব দেখে আরও রেগে গেল। কিভাবে মাফ করব তোমায়? তুমি কলেজে আমাকে কি কম অপমান করেছো? কতবার অপমান করেছো, কোনো হিসাব আছে? কিন্তু আমি চাইলে সাথে সাথে জবাব দিতে পারতাম। ভালোবাসি বলে কিছু করিনি। প্লিজ মাফ করে দাও না, আর এ জীবনেও কারোর সাথে এমন করব না। একদম মেয়েদের মতো পোশাক পরবো, তোমার সব কথা মেনে চলবো। প্লিজ এত করে যখন বলছে একটা সুযোগ দিয়ে দেখ। প্লিজ লাস্ট একটা সুযোগ। কি হলো, আমার কথায় একটা সুযোগ দিয়ে দেখ। ওকে, জাস্ট একটা সুযোগ। সত্যি? যদি বেমানি করো আর কিছু বলতে পারলাম না। প্রমিস কখনো করব না। গুড, মনে থাকে যেন। তাহলে তোরা রোম্যান্স কর, আমি রুমে গেলাম। মানে আর কিছু বলার আগেই চলে গেল। মারিয়া আমার পা ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবলাম যে মেয়ের গায়ে একটু ধাক্কা খাওয়ায় এত মারলো সে আজ আমার বুকে। কি নিয়তি রে ভাই। হয়েছে, ছাড়ো, এত রোম্যান্স ভালো লাগে না। আমার মিশন যতদিন শেষ না হয় রোম্যান্স করতে আমার সামনে আসবে না। আর রেডি হয়ে নাও, রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো। কাল রাতের পর আর কিছু খাওনি। তারপর আমরা রেডি হয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবার খেলাম। অবশ্য আমাকে কেউ চেনে না, কারণ আমি সবসময় সিক্রেট থাকে। রাশেদকেও সবাই চেনে না, মাত্র হাতে গোনা কয়েকজন চেনে। আমরা খেয়ে মারিয়ার জন্য কাপড় নিলাম। তারপর আবার বাসায় চলে এলাম। সাকিবকে ফোন দিলাম। সাকিব ফোন রিসিভ করতেই বলল, ভাই বল কি করতে হবে? এত তাড়া কেন রে? যাই হোক, বলছি কি করতে হবে। বল কি করতে হবে। আর আমার বোন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কথা বলবে? হ্যাঁ কথা বলবো। এই নে কথা বল, মাত্র 2 মিনিট। ফোন মারিয়াকে দেওয়ার আগে বললাম, এমন করে বলবে যেন তোমার ভাই ভয় পায় আর আমার কথা মতো কাজ করে। তারপর ফোন দিলাম। মারিয়া সাকিবের সাথে 2 মিনিট কথা বলল। আমি কথা শেষে ফোন নিয়ে নিলাম। বুঝছিস তো, তোর বোন ঠিক আছে। যাই হোক, এখন যা বলছি কর, নয়তো। বল কি করতে হবে। যা বলবি তাই করব, কিন্তু আমার বোন যাতে কষ্ট না পায়। ওইসব তুই চিন্তা করিস না, তোর বোন একদম ভালো আছে। বল কি করতে হবে। তুই এখন ওসিকে ফোন দিয়ে তোর গোডাউনে আসতে বলবি, বাকিটা আসলে বলবো। রাখলাম। হ্যাঁ মনে রাখিস, তুই যত তাড়াতাড়ি কাজ করবি তোর বোন তত তাড়াতাড়ি তোর কাছে ফিরে যাবে। রাখলাম। কেটে দিলাম। তারপর আমি রাশেদ মারিয়া শপিং করে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ড্রয়িং রুমে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই সাকিব ফোন দিল। হ্যাঁ বল। শিকার বন্দি এখন কি করব। এখন শিকারকে শ্যুট করবি। কি হলো, এখন গুলির আওয়াজ শোনা যায়নি কেন? ওকে করতেছি। সাকিব গুলি করে দিল, কিন্তু ওসি বা অন্য কাউকে না। গুলি করলো ঠিকই, কিন্তু ব্ল্যাঙ্ক ফায়ার। ওসি শেষ ভাই, এখন আমার বোনকে দিয়ে দে। ওকে, আমি তোকে একটা ভিডিও দিচ্ছি, আগে ভিডিওটা দেখতো বলে সাকিবকে একটা ভিডিও দিলাম, যেটা ছিল সাকিবের গোডাউনের ভেতরের ক্যামেরার ভিডিও। ভিডিওতে ছিল এইমাত্র সাকিব কী করলো তা। আমার দেওয়া ভিডিও দেখে সাকিব পুরাই বোকা হয়ে গেল। সে জানতো তার গোডাউনে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ফুটেজগুলো এর মধ্যে আমার কাছে আসবে সেটা তার কল্পনাই ছিল না। সাকিব ভিডিও দেখে তেলে বেগুনে চলে উঠল। কি চাইলাম কি হলো বলে। সাকিব যখন ক্যামেরা ভাঙতে আসবে তখন আমি তাকে নিষেধ করি আর কাজটা আবার করতে বলি। আমার কথা মতো এবার সাকিব সত্যি সত্যি শ্যুট করে দেয়। তারপর আমি ফোন কেটে দিতেই শিকদার আমার কলেজ বন্ধু ফোন দিল। আমি রিসিভ করে যা শুনলাম একদম প্রস্তুত ছিলাম না। কি অবস্থা? ভালো না। তুই আসছিস না কেন, কোনো সমস্যা? আরে না, আসবো কিছুদিন পর। মারিয়া কোথায়? আমি কিভাবে বলবো কোথায়? তোকে ধরে নিয়ে যাওয়ার পরের দিন থেকে মারিয়া নিখোঁজ। ও, আমার কেন জানি সন্দেহ হচ্ছে তুই ওকে কিছু করিসনি তো? আরে আমি কি করবো ওর সাথে? আমি একটা খ্যাত আর সে একটা মাফিয়ার বোন, আমি কি করতে পারবো? আচ্ছা তুই এখন কোথায়? আমি গ্রামের বাড়িতে চলে আসছি। ওকে রাখছি। ফোন কেটে দিয়ে দেখি মারিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি তেমন গুরুত্ব না দিয়ে রাশেদের সাথে কথা বলতে লাগলাম। তার কিছু সময় পর সাগর ফোন দিয়ে বলল, একটু আগে শিকদার ইচ্ছে করে ফোন করেনি।
সাকিবের লোক ফোন করতে বাধ্য করেছে। শিকদারকে তারা মেরেছে, তাই শিকদার ফোন করছে। এসব শুনে আমার মাথায় আগুন ধরে গেল। কেউ আমাকে কিছু করলে আমি সহজভাবে উড়িয়ে দিই, কিন্তু কেউ আমার কোনো বন্ধুকে কিছু করলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি আবারও সাকিবকে ফোন দিলাম। সাকিব ফোন রিসিভ করে বলল তার বোনকে দিয়ে দিতে। তুই একটা বড় ভুল করছিস, তাহলে তুই কলেজে গিয়ে আমার বন্ধুদের মেরেছিস। আজ তোর বোন শেষ। ফোন লাইনে রেখে শ্যুট করে দিলাম। এই তুই কি করলি এটা? আমার বোনকে কেন শ্যুট করলি? প্লিজ আমার বোনকে বাঁচা। তোর যত টাকা লাগে আমি দেবো, প্লিজ আমার বোনকে বাঁচা। এখন তোর বোনকে বাঁচাতে কান্না শুরু করে দিছিস? আর আমার ভাইয়ের মতো বন্ধুদেরকে তুই মেরে আসলে তখন আমারও এমন কষ্ট হয়েছিল? প্লিজ ভাই, তোর পায়ে পড়ি, আমার বোনকে বাঁচা। চিন্তা করিস না, তোর বোনের কিছু হয়নি। ব্ল্যাঙ্ক শ্যুট করছি তোর অবস্থা জানার জন্য। যদি আর কখনো কলেজে গিয়ে মাস্তানি করিস তাহলে তোর বোন শেষ। রাখলাম। সাকিবকে আর কিছু বলতে না দিয়ে কেটে দিলাম। মারিয়া ভাইয়ের এমন অবস্থা দেখে কান্না করে দিল। কি হলো তোমার? তুমি কান্না করছো কেন? এভাবে ভাইয়াকে ভয় না দেখালেও পারতে। পারতাম, কিন্তু অনুভূতিটা বুঝতে চেয়েছিলাম। তোমার প্রতি তোমার ভাইয়ের কেমন দরদ আছে দেখে নিলাম। মারিয়া রুমে চলে গেল। বিকেল টাইমে আবারও সাকিবকে ফোন দিলাম। বল। এখন তো ওসি শেষ, এবার সুলতানের পালা। তুই যা বলবি আমি তাই করব, কিন্তু আমার বোনের যাতে কিছু না হয়। হবে না তোর বোনের কিছু। শোন, এখন তোকে যা বলছি কর। সুলতানকে ফোন দিয়ে দেশে আনবি, তাও 1 সপ্তাহের মধ্যে। কিভাবে আনবি সেটা তুই জানিস। সময় কিন্তু 1 সপ্তাহ। আর কিছু না বলে ফোন কেটে দিলাম। মারিয়া রাগ করে রুমে চলে গেল। তবে ইদানিং মারিয়া আমার সাথে একটু বেশি মিশে যাচ্ছে। মনে হচ্ছে মারিয়া আমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছে। পরের দিন মারিয়াকে বাসায় রেখে আমি কলেজে গেলাম। উদ্দেশ্য ক্লাস করা না, সাগর শিকদারের সাথে দেখা করা। আমি আর রাশেদ কলেজে গেলাম, তাদের সাথে দেখা করলাম। ক্লাস করতে ঢুকলাম। যদিও ক্লাস শুরু হতে আরও 10 মিনিট আছে। ক্লাসে গিয়ে আমরা 4 জন আড্ডা দিতে লাগলাম। তখন কেউ একজন আমাকে পেছন থেকে ডাকলো। আমি পেছনে তাকাতেই দেখি সিনথিয়া। হাই, কেমন আছেন? ভালো, কিন্তু কিন্তু কি? না মানে আপনি হয়ে গেলাম কখন? ও সরি, তুমি? তা শুনলাম তোমার বান্ধবীকে নাকি খুঁজে পাচ্ছ না। এটা কি সত্যি? হ্যাঁ, জানি না কে কিডন্যাপ করেছে। ও, সিনথিয়ার সাথে কথা বলার সময় আমার ফোনে একটা মেসেজ ছিল। আমি মেসেজটা দেখে তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে এলাম। মেসেজটা ছিল, স্যার আমি মাহমুদ, একটু আগে আমরা আপনার লোকেশন জানতে আপনার ফোন ট্র্যাক করতে চাই। আমাদের কম্পিউটারের পর্দায় দেখতে পাই E0 নামে একটা ডিভাইস আপনার লোকেশন ট্র্যাকিং করতে চাচ্ছে। আশা করি আপনি সতর্ক থাকবেন। এটা দেখে আমি বাসায় চলে আসি। আমি জানি কে আমার ফোন ট্র্যাক করতে পারে, তাও ঠান্ডা মাথায় বসে থাকলাম। সাকিবকে ফোন দিলাম। কী অবস্থা? সুলতানকে আনতে পারবি তো? হ্যাঁ পারবো। একদিন শেষ, আর 6 দিন আছে। রাখলাম। সাকিবকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। কলেজ যাওয়া, বাসায় আসা নিয়ে কেটে গেল আরও 5 দিন। সুলতান আর 2 দিনের মধ্যে দেশে আসবে, তাই আমি রাশেদকে সব কিছু বুঝিয়ে দিলাম কি করতে হবে। সুলতানকে এমনিতে দেশে আনা যাবে না, তাই সাকিব সুলতানকে দেশে আনার জন্য একটা প্ল্যান বানালো। সেটা হলো সাকিব বিয়ে করার মতো অনুষ্ঠান করবে। মানে সুলতান মনে করবে সাকিবের বিয়ে হচ্ছে। সাকিব সুলতানকে বিয়ে দেখিয়ে দেশে আনবে। তাই আজ সাকিবের সব কাজ শেষ, শুধু সুলতান দেশে আসা বাকি। আজ সাকিবের বিয়ে, নাটক করে সাজানো। সুলতান বিয়েতে অবশ্যই আসবে, যতই হোক। সাকিব সুলতানের জন্য যা করছে সেটা আর কেউ করবে না। দেশের এত বড় একজন মাফিয়া কিংকে যে বিশ্বাসঘাতকতা করে মেরে দিয়ে সুলতানকে এদের কিং বানিয়ে দিছে, সে বিয়েতে অবশ্যই সুলতানের আসতেই হবে। আজ সুলতান দেশে আসছে সাকিবের বিয়েতে, কিন্তু সুলতান জানে না তার সাথে আজ কী হতে পারে। সুলতান নিজের হেলিকপ্টার নিয়ে সাকিবের বাড়ির ছাদে নামছে। চারপাশে শোষু বাতাস বইছে। এটা সুলতানের হেলিকপ্টারের পাখার বাতাস। সুলতান ছাদে পা দেওয়ার সাথে সাথে প্রায় 100 গাড়ি সাকিবের বাড়ির চারপাশে ঘিরে ধরল। এগুলো আর কারো নয়, সুলতান ও সাকিবের লোক। সুলতান হেলিকপ্টার থেকে নেমে সাকিবের বাসায় প্রবেশ করল। সুলতান আসছে শুনে আরকে নিজের লোকগুলোকে নিয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য সাকিবের বাসা, কিন্তু আরকে জানতো না সাকিব এখানেও একটা চাল ছেলে রাখছে। আরকের গুপ্তচর খবর দিল সাকিবের বাড়ির চারপাশে 100 মানুষ গান নিয়ে দাঁড়িয়ে আছে।
আর সুলতানের পাশে আছে 5 জন যারা বুলেটের গতিতে কাজ করে। আর কে কিছু না ভেবে গাড়ি নিয়ে একা চলে এলো সাকিবের বাসায়। আর কে মাস্ক পরেছিল, সাকিবের বিয়ে বলে কথা, অনেক মেহমান, সবাইকে চেকিং করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। অবশ্য সবাই মাস্ক পরেনি, কেউ পরছে আবার কেউ পরেনি, কিন্তু আর কে ঠিকই পরছে। করোনা বলেও একটা মহামারী ভাইরাসের কথা আছে। আর কে মাস্ক পরে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকতে গার্ড চেক করলো, তারপর ভেতরে ঢুকলো। সব ঠিকঠাক। আর কে ফোন বের করে সাকিবকে ফোন দিয়ে ছাদে যেতে বলল। যদিও সাকিব এখনও জানে না তার বোনকে কিডন্যাপ করেছে আর কে। সাকিব ছাদে গেল, ওখানে আগে থেকেই আর কে দাঁড়িয়েছিল। সাকিব যেতেই দেখলো কেউ একজন ওখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। সাকিব অবশ্য জানে কে সে, কারণ নাম্বারটা সাকিব চেনে। এই নাম্বার থেকে সাকিব আদেশ পাচ্ছিল কি করতে হবে না সব। সাকিব বুঝে গেল এটা আর কেউ নয়, সে কিডন্যাপার, যে সাকিবের বোন মারিয়াকে কিডন্যাপ করছে। সাকিব ছাদে এসে কাশি দিল যাতে ছাদে কিডন্যাপার সাকিবের দিকে তাকায়। কিডন্যাপার সাকিবের দিকে তাকাতেই সাকিব কিডন্যাপারের দিকে গুলি ধরল, কিন্তু সাকিব জানে না কিডন্যাপার কে। কে তুই? আমার বোন কোথায়? আছে, তুই তোর কথা রাখলি, আমিও তো আমার কথা রাখবো, তাই না? তোর গলার আওয়াজটা কেন জানি আগে কোথাও শুনেছি। তোর চেহারা দেখা, মাস্ক খুল। মাস্ক খুললেই তো তুই পায়ে পড়বি। শালা গান আমার হাতে, ট্রিগার টিপলেই তুই শেষ। তাও ভয় না পেয়ে আরো উল্টাপাল্টা বকছিস। গান তোর হাতে, কিন্তু কন্ট্রোল আমার হাতে। মানে? আমার কিছু হলে তোর বোন শেষ। বল আমার বোন কোথায়? আছে আমার লোকের হাতে। এখন যা আমি বলবো তুই তাই করবে। ফোন দে সুলতানকে, এখানে আসতে বল। সুলতান তোকে মাটি চাপা দিয়ে দেবে। ওটা পরে দেখা যাবে, আগে ফোন দে। সাকিব সুলতানকে ফোন দিয়ে ছাদে আনল। সুলতানের সাথে 5 জন গার্ডও আছে। সুলতান ছাদে সাকিব ছাড়া অন্য কাউকে দেখে কেসে জানতে চাইল। সাকিব বলল, একটা কিডন্যাপার যে আমার বোনকে কিডন্যাপ করেছে। এর কথায় আপনাকে দেশে আসতে হলো। আজ আমার বিয়ে নয়, এর জন্য আপনাকে দেশে আনতে নাটক সাজাতে হয়েছে। বাহ, আমার লোক এত বড় নাটক সাজালো, তাও আমাকে না জানিয়ে। তা কেমনে হয়? সরি ভাই। তা তো চেহারাটা তো দেখা। দেখবি তাহলে? দেখ মুখ থেকে মাস্ক সরিয়ে। আর কে? আর কে? তুই তো মরে গেছিলি, তাহলে? আমাকে বারা এত সোচা না। তাহলে তুই এখন আমার হাতে মরবি। আর তোর বোন আমার লোকের হাতে মরবে। না, আমার বোনের কিছু করবি না, তোকে আমি ছেড়ে দেব। কিন্তু আমি ছাড়বো না। তুই কি আমাকে ছাড়বি না? বরং আমি তোকে ছাড়বো না। মানে? খুব সোজা, আজ তোকে এখানেই মেরে দিব। পারবি না রে, তুই চেষ্টা কখনো পূর্ণ হবে না। সেটা আমি দেখব। যাই হোক, গেলাম বলে ছাদ থেকে চলে আসতে লাগলাম। সুলতান গুলি ধরলো আমার দিকে। আমি আবারও সুলতানের দিকে ঘুরলাম আর সাকিবকে বললাম, আমার কিছু হলে তোর বোন শেষ। এখন আমি যাবো কি না যাবো না ওটা তুই বুঝিস। সাথে সাথে সাকিব সুলতানকে গুলি ধরল। এটা দেখে সুলতান রেগে গেল অনেক, আবার হাসতেও লাগলো। সাকিব এসব না বুঝে হাসার কারণ জানতে চাইল। সুলতান যা বলল তাতে আমি অবাক। সুলতান বলল, এটা সুলতান নয়, সুলতানের মুখোশ পরে সুলতানের লোক এসেছে। এই বলে মাস্ক খুলে ফেলল, যা দেখে আমরা সবাই অবাক। লোকটা ফোন দিল কাকে যেন। 2 মিনিট পর 2টা হেলিকপ্টার আসলো আর হাসতে হাসতে বের হলো সুলতান। সাকিবকে বলল, আমি জানতাম তুই এমন কিছু করবি। কারণ যে নিজের লোকের সাথে বেইমানি করতে পারে সে আমার সাথে কেন নয়। আমি জানতাম আজ তোর বিয়ে নয়, আমাকে এখানে আনার একটা চাল, যেটা তোর কোনো লোক আমাকে বলেছে। জানিস কে বলেছে? কে? তোর খুব ভালো কাছের লোক রিপন আমাকে বলেছে। কি? আমার ভাইয়ের মতো মানুষ আমার সাথে বেইমানি করলো? ভাইয়ের মতো? ভাইয়ের মতো ছিল, কিন্তু তুই কারো কাছে ভাই ছিলি। আর কে তোকে ভাইয়ের মতো দেখতো, তুই তার সাথে বেইমানি করলি। এখন একটা ভালোই হয়েছে, দুজনকে একসাথে মারতে পারবো। দুজনকে একসাথে মারবি মানে? তুই যাকে মারতে গিয়েও বেঁচে যায়, তাকে আর তোকে একসাথে খতম করে দেব, তবুও তোর চাঁদে। দেখলি তো, যার জন্য চুরি করলি সে বলতেছে চোর।
বোঝ ঠেলা। তোদের আজকে সেই দে, এখানেই তোদের মাটি চাপা দিয়ে দেব। 2 মিনিট সময় দেই আমাকে, আমি আর কে এর সাথে একটু কথা বলতে চাই। ওকে, শুধু 2 মিনিট। সাকিব আমার কাছে আসলো আর আমাকে বলল, ভাই, জীবনের সবচেয়ে বড় ভুল করছি আপনার সাথে বেইমানি করে, আর এই বেইমানিটার সাথে হাত মিলিয়ে। আমি জানি আমি আপনার কাছে থেকে ক্ষমা চাওয়ার কোনো মুখ রাখিনি, আর আমি ক্ষমা চাইও না, কারণ সে মুখ আমার নেই। আপনি চাইলে নিজ হাতে আমাকে গুলি করতে পারেন, কিন্তু প্লিজ আমার বোনকে ছেড়ে দিন, প্লিজ ভাই। দেখলি তো, যার জন্য এত কিছু করলি সে আজ তোকে মারতে চায়। কিন্তু বল, আমি কি তোদের কখনো মারছি বা তোদের বিরোধী হয়ে কিছু করছে? তোরা যা বলছিস তোদের জন্য আমি তা করছি, কিন্তু তুই আমাকে মারার সাহস কিভাবে করলি? ভাই, আপনি নিজ হাতে আমাকে মেরে দিন, কিন্তু ওই বেইমানের হাতে আমি মরতে চাই না। প্লিজ ভাই, আমাকে আপনি মেরে দিন, তাও আমার বোনকে ছেড়ে দিন। তোরা আমার ভাই ছিলি, কত ভালোবাসতাম তোদের। এমনও অনেক মিশন করেছি তোদের ছাড়া, তোরা বিপদে পড়তে পারিস বোধহয়, আর তোরাই আমাকে ছুরি মারলে। ভাই, অনেক বড় ভুল করেছি। যা, তোর যা ইচ্ছে। সুলতান কি বলে দেখ। সাকিব সুলতানের কাছে চলে গেল, আর সুলতান সাকিবকে বলল, কি ক্ষমা করেনি? করবেও না, কারণ তুই একটা বেঈমান। বল, তোদের মাঝে কে আগে মরবি? আমি। গুড, তুই আগে মরবি, কিন্তু আমি উল্টোটাই করি। যে আগে বলে সে পরে, আর যে পরে বলবে সে আগে। সেই হিসেবে তুই নয়, আর কে আগে মরবে। এই বলে সুলতান আমাকে শ্যুট করলো, কিন্তু গুলিটা আমার গায়ে না লেগে পাশ কেটে দেয়ালে লাগে। সুলতান যখন শ্যুট করতে যাবে তখনই সাকিব সুলতানকে ধাক্কা দেয়। আমি আমার শার্টের একটা বাটন ক্লিক করলাম। ওটা বাটন ছিল না, ওটা একটা সুইচ ছিল, যেটা আমার আগে থেকে প্ল্যান করা ছিল। ক্লিক করতেই 10টা হেলিকপ্টার থেকে শ্যুট হতে লাগলো। আমি সাকিবকে দৌড়ে গিয়ে শুইয়ে দিলাম। 10 সেকেন্ড পরে সবার লাশে ছাদ ভারী হয়ে গেল, পুরো ছাদ রক্তে লাল হয়ে গেল। এখন মাত্র 3 জন লোক আমরা ছাদে দাঁড়িয়ে আছি, আমি, সাকিব, সুলতান। আমার প্ল্যান ছিল ছাদে যারা থাকবে সবাইকে শ্যুট করা হবে, শুধু আমি আর সুলতান ছাড়া। কিন্তু আমি সাকিবকে ধরে রাখছি, তাই কেউ শ্যুট করেনি। আমাদের মাঝে হেলিকপ্টার থেকে নেমে আসলো মাহমুদ, রাশিদ। তারা এসে আমার সামনে এসে আমাকে স্যালুট মারলো। কাজের সময় সবসময় তারা আমাকে সিনিয়র হিসেবে রেসপেক্ট করে, যদিও তারা আমার বন্ধু। তারা এসে আমার পাশে দাঁড়ালো। হেলিকপ্টারে যারা ছিল তারা সবাই শার্প শুটার, তাই কারো টার্গেটই মিস হয় না। সুলতান এই অবস্থা দেখে অনেক ভীত হয়ে গেল। আমি সুলতানের কাছে গিয়ে বললাম, দেখলি তো কার কাছে কে হেরে গেছে? বল, তোর কি চাই? তুই যা চাইবি তাই পাবি, বিনিময়ে আমাকে ছেড়ে দিবি। ওকে, ডান। তাহলে আমি যা চাই তুই তাই দিবি? হুম। আমি রাশিদকে একটা ইশারা করলাম, সে চলে গেল তার কাছে। আমি সুলতানকে বললাম, বেশি কিছু চাই না, শুধু টাকা আর হিসাব চাই, দিবি তো? দিব। বল, কত লাগবে? আগে হিসাব দে। বল, কিসের হিসাব? বাংলাদেশে তোর অবৈধ কী কী কাজ চলে, আর কত টাকা আসে ওখান থেকে? এখানে বেশি কিছু নেই, তোর বইয়ের তেমন কিছু এখানে রাখিনি, যা আছে দুবাই, মালয়েশিয়াতে। এখানে কি কি আছে? 5টা অস্ত্রের গোডাউন, 10টা ড্রাগসের ফ্যাক্টরি, 3টা ভেজাল ওষুধের ফ্যাক্টরি, আর নারী পাচার করার জন্য 4টা গোডাউন। এত বেআইনি কাজ করিস কিন্তু কেউ বাধা দেয় না? কে বাধা দিবে? এমপি, মন্ত্রী সবাই আমার কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু আমি বিক্রি হব না, আজ তুই শেষ। তুই আমাকে বলছিস টাকা পেলে আমাকে ছেড়ে দিবি। ওকে, আমি আমার কথা রাখলাম, যা তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরা কি করবে সেটা আমি জানি না। স্যার, আমরা ছাড়বো না। তোর কোনো শেষ ইচ্ছে থাকলে বল। আমি তোর আসল পরিচয় জানতে চাই, কে তুই? ওকে, শোন তাহলে। তার কানের কাছে গিয়ে আমার পরিচয় দিলাম। আমার পরিচয় পেয়ে তার চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। স্যার, এটা কি হচ্ছে? ভয় পাইছে আমার আসল পরিচয় পেয়ে। এর তো অবস্থা খারাপ, মারা যাবে। তোমাদের রাগ থাকলে শ্যুট করতে পারো, আমার বলতে দেরি কিন্তু শ্যুট করতে দেরি না। রাশেদ, মাহমুদ 2 জন একসাথে শ্যুট করলো। দেহ থেকে বের হয়ে গেল সুলতানের প্রাণ।
আমি রাশেদকে বললাম কাজ হয়েছে কিনা। রাশেদ বলল হয়েছে, কাজটা ছিল ভিডিও করা। সুলতান যে কথা বলবে সব ভিডিও করা হলো, যাতে ভিডিওগুলো দেখে মানুষ বুঝতে পারে সুলতান কতটা খারাপ। শেষ করে দিলাম সুলতানের ইতিহাস। এভাবেই শেষ হয়ে গেল সুলতান। সাকিব মাথা নিচু করে কান্না করতেছে। আমি তার কাঁধে হাত দিয়ে বললাম, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? ভাই আমাকে মাফ করে দিন। পেলি তো বেইমানির ফল। ভাই অনেক বড় ভুল করেছি। মারিয়াকে আনতে বললাম। মারিয়া এসেই আমাকে জড়িয়ে ধরল। কি পাগলামো করছো, তোমার ভাই? তো কি হয়েছে? আর ওকে আমার ভাই বলতেও ঘেন্না হচ্ছে। বেঈমান কখনো আমার ভাই হতে পারে না। শরীরে ক্ষমা করে দিস বোন, আমি বুঝতে পারিনি। আমি ক্ষমা করার কে? যার কাছে অপরাধ করেছো তার কাছে ক্ষমা চাও, চাও ক্ষমা। ভাই মাফ করে দিন প্লিজ, আর জীবনেও এমন করব না। আপনি বললে আমার বোনকে নিয়ে দেশ ছেড়ে চলে যাব। দেশ ছেড়ে গেলে তুই একা যাবি, মারিয়া যাবে না। আর তুই সুলতানকে ধাক্কা না দিলেও চলতো। আমি লাইফ জ্যাকেট পরে আসছি। প্লিজ মাফ করে দাও ভাইয়াকে। ওকে, মাফ করলাম। তবে আজ থেকে সাধারণভাবে জীবন পার করতে হবে। ভাই আমি পারবো, যদি আপনার কাছে একটু আশ্রয় দেন তাহলে সারা জীবন আপনার সেবা করে যাব প্লিজ। কোনো বেঈমানকে আমি আমার সাথে রাখি না। আর একটা কথা, আবির মরেনি। সে এতদিন তোর সাথে কাজ করছে, যা তুই জানিস না। কি? শুনলাম, ভালো থাকিস। আর হ্যাঁ শোন, সাকিব আমার কাছে আসলো। তার কানে কানে বললাম, মারিয়া কিন্তু আমার ভালোবাসা খেয়াল রাখবে। আর তুই আমার কাছে আশ্রয় চেয়েছিস না, যা আজ থেকে মারিয়াকে দেখাশোনা করার দায়িত্ব তোর। ভাই ও আমার বোন হয়, তাই ওর সাথে বেইমানি করতে পারবি না, তাই এটা তোকে বললাম। ওকে ভাই পারবো। তোমরা সবাই নিচে যাও। আর আমি সাকিবকে ক্ষমা করে দিছে। সবাই নিচে চলে যাচ্ছে, সাথে মারিয়াও। আমি আস্তে করে মারিয়ার হাত ধরে বললাম, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো বললে সবাইকে নিচে চলে যেতে। সবাইকে বলছি, তোমাকে না। মানে? মানে হলো তোমার সাথে একটু রোম্যান্স করবো এখন। এই একদম না। তাই না? বলে মারিয়ার দিকে এগোতে লাগলাম, আর মারিয়া পেছাতে লাগলো। এভাবে যেতে যেতে মারিয়া দেয়ালের সাথে লেগে গেল। আমি মারিয়ার সামনে, মারিয়ার ঠোঁটগুলো আমায় টানছে। তার ঠোঁটের কাছে যেতেই মারিয়া চোখ বন্ধ করে ফেলল। ওর গরম শ্বাস আমার মুখে পড়তেছে। আমি একটু কাছে গেলাম। সমাপ্ত।